আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগারোটা 4 বাজে, এখনো মাত্র 9 জন আছে। আর কিছুক্ষণ ওয়েট করি, আরো কিছু মানুষ আসুক, আমি স্টার্ট করব। মাত্র 9 জন। এর মাঝখানে আমি একটা যে জিনিসটা করতে পারি, আই হ্যাভ অলরেডি সিন
দুইজন মানুষ হোমওয়ার্ক দিয়েছে। সাজিদ আহমেদ কে আছে? সাজিদ আহমেদ, হ্যাঁ আছে। So let's check the homework first. The line graph illustrates how the rates of unemployment changed from 2005 to 2011. The line graph clearly shows that at the beginning of the survey, which was highest. স্যার হোমওয়ার্ক গুগল ক্লাসরুমের কোথায় পোস্ট করতে হয়? এটা তো কোনো মানে না, আমি হোমওয়ার্ক পোস্ট করার কথা দুইজন মাত্র পেয়েছি। আপনারা যেটা করবেন এরপরের ক্লাস থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে দেখাবেন। বুঝতে পারছি স্যার। আপনি অ্যাসাইনমেন্ট একটা কিছু খুলে দিলে ওখানে আমরা সাবমিট করলে এটা আরো ভালো হতো না? কি বললেন? হ্যালো, মানে কোনো অ্যাসাইনমেন্টের একটা ইয়া খুলে আমরা ওখানে সবাই সাবমিট করলে এটা ভালো হতো না? এটাও করা যায়। আচ্ছা দাঁড়ান, তাহলে একটা কাজ করি। আচ্ছা ওয়েট লেট মি। সবাই তো স্যার ল্যাপটপে করে। হ্যাঁ বুঝতে পারছি। আমি তাহলে একটা অ্যাসাইনমেন্ট খুলে দেই। ওয়েট, ক্লাস ফর create title what writing দেখেন আমি অলরেডি অ্যাসাইনমেন্ট খুলে দিয়েছি রাইটিং লেকচার 1 হোমওয়ার্কের জন্য। সো প্লিজ সাবমিট দ্য হোমওয়ার্ক দেয়ার এন্ড দেন আমি আপনাদের অ্যানসার গুলো নিয়ে প্রথমে কিছুক্ষণ আলোচনা করব, দেন উই শুড স্টার্ট লেকচার 2। লেকচার 2 অলরেডি লেকচার শিট আপলোড দিয়ে দিয়েছি। একটু কাইন্ডলি সবাই যারা যারা হোমওয়ার্ক করেছেন, এন্ড আই বিলিভ রাইটিং লেকচার হোমওয়ার্ক কেউ করেন নাই। স্যার একটা কথা ছিল একটু। হ্যাঁ শিওর কি বলবেন বলেন। আমাদের মানে সবারটা জানি না, বাট আমার হচ্ছে গিয়ে নেক্সট 1 তারিখে আর 4 তারিখে আমার ঢাকা ভার্সিটির এ ইউনিট এন্ড রাজশাহী ভার্সিটি। আচ্ছা হ্যাঁ, আমি এই মেইলটা পেয়েছি। একজন আমাকে করেছিল যে ভাইয়া আমার 1 তারিখ এবং 4 তারিখে ঢাকা ভার্সিটি এবং রাজশাহী ভার্সিটির পরীক্ষা। আপনারা এইচএসসি দিয়েছেন 2020 ব্যাচ, রাইট? জি। আপনাদের এখানে তো কিছু করার নেই। এখানে তো আমি বলতেছি যদি আমি এই কয়দিনের ক্লাসটা মিস করি, যদি করি তাহলে কি আমি পরে যদি মেইল করি আপনার কাছ থেকে নেওয়া যাবে না? হ্যাঁ শিওর, কারণ আপনাদের এটা হাত বাঁধা, কিছু করার নেই ভাই। ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, নাথিং টু ডু। প্রিপেয়ার ইয়োরসেলফ এন্ড বেস্ট অফ লাক ফর দ্য অ্যাডমিশন টেস্ট, নো প্রবলেম। ভালো করে পরীক্ষা দিন। আমারও স্যার একই প্রবলেম চলতেছে। আমি এখন পর্যন্ত এরকম আরো একজনের কাছ থেকে মেইল পেয়েছি। I know it. I have been through this phase 5-6 years ago. I know admission test paras, but try to give it with the proper mindset. Admission test chance পাওয়া অত আহামরি কঠিন কিছু না। আপনার কি সায়েন্স থেকে নাকি কমার্স? স্যার সায়েন্স থেকে। আপনি কমার্স, আপনি সায়েন্স। ঢাকা ভার্সিটির আপনার তাহলে সি ইউনিট, আপনার হচ্ছে এই ইউনিট। জি স্যার। জগন্নাথের পরীক্ষা একদিনে দিছে না? জগন্নাথ এখন গুচ্ছের আন্ডারে চলে গেছে, দ্যাটস ওয়াই এটা আলাদা কোনো এক্সাম হবে না। রাজশাহী ভার্সিটি কি গুচ্ছের আন্ডারে? না, রাজশাহী ভার্সিটি আলাদা। ঢাকা, রাজশাহী, চিটাগাং তিনটা আলাদা। ওকে স্যার গুচ্ছ বিষয়টা কি একটু বলবেন? কি স্যার গুচ্ছ বিষয়টা কি, মানে জগন্নাথ গুচ্ছ বলতে কি সেটা? আপনি গুচ্ছ ভার্সিটি বলতে হচ্ছে কি লাইক অনেকগুলা ভার্সিটি মিলে, মানে অনেকগুলা ভার্সিটি একটা পরীক্ষার আন্ডারে চলে আসে। মেডিকেলের মত না, সব সরকারি ভার্সিটি মেডিকেলের মত একসাথে। ও আচ্ছা। হ্যাঁ। আপনাদের বুয়েটের
ওই বাকি ইঞ্জিনিয়ারিং গুলোর পরীক্ষা কবে? আমার বুয়েটের এক্সাম 20 তারিখে। অক্টোবর 20 বাকি ইঞ্জিনিয়ারিং গুচ্ছ যেটা গুচ্ছেরটা এখনো ডেট দেয় নাই, গুচ্ছের পরীক্ষার দেরি আছে, লেট হবে। কবে ভর্তি করাবে, কবে ক্লাস শুরু করাবে ফাইজলামি নাকি? প্লিজ, আমি মাত্র একজনের অ্যাসাইনমেন্ট পেয়েছি এখন পর্যন্ত। যারা যারা হোমওয়ার্ক করেছেন একটু আপলোড করে দেন প্লিজ। আমরা হোমওয়ার্কটা নিয়ে একটু আলোচনা করি, দেন আমরা আজকের ক্লাস। হ্যাঁ বলেন। স্যার আমি তো এর আগে পোস্ট করেছিলাম, আমি কি এখন আবার করবো? আপনি পোস্ট করেছেন, আপনারটা পেয়েছি, আপনার দরকার নেই। যারা যারা করেননি, নেক্সট ক্লাস থেকে আমি হোমওয়ার্ক মানে ক্লাস শুরুর আগে একটা করে পোস্ট ক্রিয়েট করে দেব ফর হোমওয়ার্ক সাবমিশন। আপনারা ওখানে হোমওয়ার্ক সাবমিট করতে পারেন। বাকি আর কেউ কি হোমওয়ার্ক করেনি দুইজন বাদে? স্যার একটা করেছি। একটা কেন করছেন আপনারা? আমি একটা হোমওয়ার্ক দিছিলাম। দুইটা দিছেন, মানে একটু ব্যস্ত ছিলাম তো, যার জন্য সময় পাইনি আসলে। সরি ফর বাকিরা এভরিওয়ান এলস ক্লাসে মাত্র আজকে 9 জন। সমস্যা হয়ে গেছে কি, এই আপনাদের এই অনলাইন ব্যাচটাতে ইন্টারের স্টুডেন্ট আছে বেশ কয়েকজন। সো ইন্টারের স্টুডেন্টদের আমি অলরেডি এর আগে আরো দুজনের সাথে আমার কথা আছে, ওরা ক্লাস করতে পারতেছে না। এই যে আজকে ওনারা বললো, এছাড়া আরো একজন মেল দিয়েছে, উনিও ক্লাস করতে পারছে না। তো স্টুডেন্ট নাম্বারটা জাস্ট বিকজ এইচএসসি পরীক্ষার্থী অনেক বেশি কারণে, অ্যাডমিশন অ্যাসপিরেন্ট বেশির জন্য ক্লাসের নাম্বারটা প্রত্যেকদিনই কমছে। আচ্ছা, বাকিরা একটু প্লিজ সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট অর সাবমিট দ্য হোমওয়ার্ক উইদিন 2 মিনিটস। 2 মিনিট সময় দিলাম, প্লিজ সাবমিট করুন। Have you finished submission? আরেকজন একটা পেয়েছি। Anyone else? কেউ করে নাই আর? Okay. Now let's check. What does it say? দেখি প্রথমে মিস্টার আদিত্য কি বলছে। The line chart represents unemployment rate in two advanced countries which are US and Japan. Mr. Aditya, hello. Yes. ভাই একটা জিনিস মাথায় রাখবেন, এটা আমি সবার জন্যই বলছি। While you attempt writing task 1, কোনোদিনই নিজের থেকে কিছু বলতে পারবেন। আপনি একটা কথা লিখেছেন, দেখেন, two advanced countries US and Japan, এই জিনিসটা কি আপনার কোনো লাইন গ্রাফে বলা আছে যে দে আর অ্যাডভান্সড কান্ট্রিজ? না। এটা কি আপনার নিজস্ব মতামত আপনি প্রকাশ করলেন না? হ্যাঁ। দিস ইজ নট কারেক্ট। ওকে, ইউ শুড নট ডু দিস। তো আপনি যেটা করা উচিত ছিল যে অ্যাডভান্সড কান্ট্রিজটা না লিখে আপনি ডিরেক্ট বলতেন দ্য লাইন চার্ট রিপ্রেজেন্টস আনএমপ্লয়মেন্ট রেট ইন ইউএস এন্ড জাপান বিটুইন দ্য টাইম পিরিয়ড অফ 2005 to 2011। আরেকটা জিনিস বলে দিই আমি, for all of your writing classes, writing কিন্তু রিডিং লিসেনিং এই দুটোকে বলা হচ্ছে গিয়ে রিসেপটিভ স্কিলস।
ঠিক আছে, আপনারা গ্রহণ করছেন কোনো কিছু, রিডিং দেখে দেখে অ্যান্সার করছেন, লিসেনিং শুনে শুনে অ্যান্সার করছেন। বাট রাইটিং এর স্পিকিং এই দুটাকে বলা হয় প্রোডাক্টিভ স্কিলস, বিকজ ইউ আর প্রডিউসিং সাম অ্যান্সার্স। ওকে, দিস আর প্রোডাক্টিভ স্কিলস। সো রাইটিং আর স্পিকিং এ কিন্তু আনসারের অনেক তারতম্য হবে। আপনাদেরকে ধরেন আমি বললাম এরকম ভাবে আনসার করবেন, আমি সাজেস্ট করলাম, বাট দ্যাট ডাজ নট মিন যে ইউ হ্যাভ টু স্ট্রিক্টলি ফলো মাই অ্যান্সার। আপনারা চাইলে আপনাদের মতন করে অনেক কিছুই সাজায় লিখতে পারেন, বিকজ ইউ হ্যাভ দ্য লাক্সারি ইন রাইটিং। রাইটিংটা নিজের মতন করে লেখা যায়, সমস্যা নেই, ঠিক আছে। সো কিপ ইট বাইট যে রাইটিং এ আপনি চাইলেই লাক্সারিটা পাচ্ছেন টু alter the writing. আচ্ছা, বাকি আপনারা দেখি। In the beginning, there were huge difference between US and Japan at unemployment rate. The overall percentage of workforce in USA dramatically declined while Japan increased sharply. Also, both of the sales met at the same record in 2000. আপনার ওভারভিউ লাইনটা খুবই চমৎকার হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে আপনার ওভারভিউ লাইন, ওভারভিউ স্টেটমেন্টটা। বিকজ দেখেন আপনার যেটা খুব ভালো করেছেন যে আনএমপ্লয়মেন্ট রেট পার্সেন্টেজ ইউএসএ তে ড্রামাটিক্যালি ডিক্লাইন করেছে। আপনাদেরকে গতদিন আমি that shows that you have read the lecture sheet, whereas the incorporation of trends are described by which words you should describe them. So আপনি এটা খুব ভালো মতন ইমপ্লিমেন্ট করতে পেরেছেন যে ইউএসএ টা ড্রামাটিক্যালি ডিক্লাইন করেছে, জাপানেরটা শার্পলি ইনক্রিজ করেছে। সো আপনার ওভারভিউটা একদম পারফেক্ট হয়েছে, ইটস ভেরি লাইকলি। আচ্ছা দেখি দেন তারপর in 2005 the percentage of workforce in Japan began by only, আচ্ছা একটা জিনিস আমি বলে দিই, এই গ্রাফটাতে হয়তো অনেকের মিস্টেক হতে পারে, একটা জিনিস আমি আপনাদের দাঁড়ান স্ক্রিনশট দিই। আমার পিডিএফ কি দেখা যাচ্ছে ভাই এভরিওয়ান? হ্যাঁ দেখা যাচ্ছে। Yes, sir. Okay, so that was your homework, right? First homework. জি স্যার। Yes, sir. আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আমি গতদিনও বলেছি, আবারও ক্লিয়ার করে দিচ্ছি। পার্সেন্টেজ অফ ওয়ার্কফোর্স বলতে এখানে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে দেখেন একটা দেশে মনে করেন 100 জন কাজ করে, মানুষ 100 জন কাজ করতে পারছে, ওই 100 জনের মধ্যে কত পার্সেন্ট বেকার সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, দেখেন জাপানে 2005-এ বেকারত্বের সংখ্যা ছিল 2.5%, আর ইউএসএ তে ছিল 7%। ঠিক আছে, আপনি যেটা লিখেছেন দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্কফোর্স, এখানে এটা লেখা উচিত ছিল দ্য আনএমপ্লয়েড পার্সেন্টেজ অফ ওয়ার্কফোর্স। বুঝতে পেরেছি? তাহলে এটা আমার গোটা ভুল হয়েছে, আমি একটু অন্য মানে উল্টা মনে করছি এটা। আচ্ছা এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা পুরো যারা কর্মক্ষম তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ বেকার সেটার তুলনা করছে। ইউএসএ তে সেটা শুরুতে ছিল 7%, জাপানে সেটা 2.5%। আচ্ছা আমি দেখি তারপরে আপনি কি অ্যান্সার করেছেন। It and for USA it was 7%. That time USA had more workforce than Japan. এই যে দেখেন এটা আপনি ভুল গেছে, মানে that time USA had a dominant unemployment rate than Japan. Over the following 6 years, this rate gradually dropped below 5%. In 2006, Japan started growing steadily, and they reached 3.5%. While meanwhile, the US experienced a steep fall in 2007 and decreased to 5% in 2008. On the other hand, Japan keep. আচ্ছা এখানে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক আছে, এটা হবে জাপান কিপ অন ইনক্রিজিং। ঠিক আছে, জাপান kept on increasing ইউজ করতে পারেন, সমস্যা নেই। কিপ ইনক্রিজড এটা কোনো লাইন হয়নি, গ্রামাটিক্যাল মিস্টেক। their rate every year খুবই প্লেন হয়ে গেছে পুরো লেখাটা সাদা মাটা। ওকে লেটস সি ফর নেক্সট। USA faced the most fall বলতে কিছু নেই। USA faced a drastical downfall, এটা বলতে পারতেন।
USA had a drastic downfall in 2010. This year, the highest number of people lost their jobs. Nare bhai, ulta. This year, unemployment rate dropped the most. Also, Japan crossed USA in terms of percentage of workforce. আপনার থিঙ্কিংটা প্রথম দিকে ঠিক ছিল, কিন্তু আপনি পরে কোশ্চেনটা ধরতে পারেন, বুঝতে পারছেন? একটু এখন কি কোশ্চেনটা বুঝে দিতে পারছি আপনাকে? হ্যাঁ, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, এটাতে আমি বলতেছি না কিছু, I could understand. আচ্ছা, let's look into your homework too. The table and pie chart illustrate the result of a new shopping complexes survey which is located in Auckland, New Zealand. আপনার চাইলে এটাকে এভাবে বলতে পারতেন, the tables and pie chart depict in percentage the outcome of a survey of a newly constructed shopping mall in Auckland. কথাগুলো চেঞ্জ করে সবসময় মাথায় রাখবেন, পার্ট 1 এর টাস্ক 1 এর যে ইন্ট্রো লাইন দিব আমরা, ইন্ট্রো লাইনে অবশ্যই পুরো কথাগুলো আমার প্যারাফ্রেজ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা গেল। তো দেখি, we can see in the table title as shops. খুবই মানে কি বলবো, খুবই দুর্বল একটা লেখা মনে হচ্ছে। we can see in the table titled as shops, এটাকে আপনি বলতে পারেন ছেলে from the tables we can see that, or from the same tables we can see that ও খুবই দুর্বল হয়ে যায়। আপনি ছেলে বলতে পারেন from the table it is evidently visible that, ঠিক আছে? Most people are satisfied with shop services. It is also same for the table. It is almost quite similar for restaurants as well. For female customers, they are most satisfied with shops. Male customers are pleased mostly with restaurants, 55%. Also, they're just 5% shoppers are dissatisfied with restaurants. For the shops, it is 20% female shoppers who are not just satisfied with restaurant is more than male 20%. Overall last একটু হিবিজিবি করে ফেলছে, মানে female shoppers who are not just satisfied with restaurant is more than male 20%. জিনিসগুলো আর একটু ভালো ব্যাখ্যা দরকার ছিল। Now in the pie chart we see most people are satisfied with the design of new shopping complex. Very few people are not satisfied, which is only 11%. 10% of customers customers are more happy than restaurants. Most of females shop. আচ্ছা ভাইয়া, আপনার এখানে একটা জিনিস ভুল হয়েছে। আমি গতদিন বলছিলাম যে যে জিনিসটা করবেন আগের জিনিস আগে ব্যাখ্যা করবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলেছিলাম যে প্রথমে একটা ইন্ট্রো লাইন দিয়ে একটা প্যারা হতে হবে, তারপর একটা ওভারভিউ হবে। ওভারভিউতে আপনি কি করবেন, আপনার পুরো এই টাস্ক ওয়ানে কি কি আছে ব্যাখ্যা করবেন। সো ওভারভিউতে আপনি যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে যে আপনার ধরেন টেবিল আছে দুইটা আর একটা পাই চার্ট আছে। টেবিল পাই চার্টে যা যা আছে ব্যাখ্যা মানে বলবেন, একটা ওভারঅল সব মানে কম্পোনেন্ট ধরে না, জাস্ট ওভারঅল কি কি আছে এটা বলবেন। আপনার এই সেকেন্ড টাস্কটা তো ওভারভিউ প্যারারাই নেই, ঠিক আছে? ওভারভিউ প্যারাতে একই সাথে আপনার টেবিল এবং পাই চার্টে কি কি আছে বলা দরকার ছিল। এটা গেল দুইটা প্যারা। থার্ড প্যারায় গিয়ে আপনার প্রথমে টেবিল আছে না, টেবিলের মেইন ফিচার গুলো আপনি পয়েন্ট আউট করতে পারতেন। দেন ফোর্থ প্যারায় গিয়ে আপনি পাই চার্টের ফিচার পয়েন্ট আউট করে একটা কনক্লুশন লাইন টেনে দিতেন যে সবচেয়ে কি পয়েন্ট কোনটা দেখার মতন পয়েন্ট হচ্ছে গিয়ে যে অলদো সব জায়গায় ফিমেলদের ডমিনেন্স বেশি, স্টিল আপনার ভেরি স্যাটিসফাইড ইন কেস অফ শপে, কি বলে এটাকে, শপসের জন্য ভেরি স্যাটিসফাইড ফিমেলসরা মেলদের প্রায় ডাবল, যেখানে মেলরা অন্যান্য সব ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনটা বেশি তাদের, আর ডিসস্যাটিসফ্যাকশনটা
শপের জন্য উভয় ক্ষেত্রে সমান, পার্সেন্টেজটা বলার দরকার নেই, বলে দেন সমান। রেস্টুরেন্টস এর ক্ষেত্রে ফিমেলরা মেলদের থেকে প্রায় 4 টাইমস বেশি ডিসস্যাটিসফাইড। দিজ আর দ্য কি ফিচার্স। এখানে ফিমেলরা দ্বিগুণ, এখানে 4 টাইমস, এখানে সমান, আর বাকি তেমন কিছু রিপোর্ট করার মতো না। সত্যি বলতে পারেন যে মানে সবচেয়ে বেশি স্যাটিসফাইড হচ্ছে মেল রেস্টুরেন্টস এর ক্ষেত্রে 50%। এছাড়া তেমন কিছু বলার না। These are the main features. So এই জিনিসটা আপনার একটু খেয়াল রাখা উচিত ছিল। ওকে, সো যাই হোক গেল। Let's let this be. The line graph illustrates the trends about unemployment of US and Japan. The Japanese trends is marked as a block color and USA is marked as a dotted line. On the horizontal line, we can see the percentage of workforce. On the other hand of the vertical line speaks about year or time lapse. আচ্ছা, প্রথম কথা, আপনার ওভারভিউ ঠিক আছে, ওভারভিউ ভালো, বাট খুবই ব্ল্যাটেন্ট হয়েছে, মানে ছাড়া ছাড়া। আপনি জিনিসটাকে এমনি না বলে আরো গুছায় লিখতে পারতেন। যেমন আপনি বলতে পারতেন, from the illustration we can see a comparison between Japanese and US unemployment workforce percentage or unemployed workforce percentage. So এরপর যেটা বলছেন যে জাপানেরটা কি কালার দিয়ে, ইউএস এরটা কি কালার দিয়ে প্রেজেন্ট করে বললেন, বাট আপনি দেখেন এখানে বলছেন যে জাপানিজ ট্রেন্ডস এন্ড ইউএস ইজ মার্ক, তারপর the percentage of workforce on the other hand, the vertical line speaks about the year. এখানে আপনার লাইনটা মানে এই সেন্টেন্সটা মিনিং ক্রিয়েট করে না, সত্যি কথা যেটা। The percentage of workforce on the other hand, the vertical line মানে কি? What you should have written যে we can on the contrary, the vertical line represents the percentage of unemployed workforce and the horizontal line shows the change of year or time period. So আপনার ওভারভিউটা ভালো হয়নি। Let's see. The workforce of USA on the year of March 05 was nearly 7, where the percentage of Japan was 2.7, which was very separate from each other. Very separate মানে তারা কি কোনোদিন জোড়া লেগেছিল? দুটো আলাদা দেশ নিয়ে কথা বলা হচ্ছে, obviously separate হবে। বলতে পারতেন which had a significance difference, which were not same. Okay, if you look at the line of Japan, can realize, okay, they have decreased their unemployment, therefore the line climbed up. Unemployment increase হয়েছে দেখে লাইন ক্লাইম্ব আপ। আমি লাস্টের দিনও বলেছিলাম যেটা ধরেন 100 জন যদি কাজ করে, এটা হচ্ছে কতজন মানুষ বেকার সেটার লাইন। আর আপনারা এটা ধরে নিছেন যে এটা হচ্ছে কি কতজন মানুষ কাজ করতেছে। চিন্তা করেন, একটা দেশে যদি মাত্র 7% মানুষ কর্মক্ষম হয়, ওই দেশ কি চলবে? নরমালি এটা হচ্ছে আপনার একটা দেশের মোট কর্মক্ষম মানুষের কতজন মানুষ বেকার সেটার কম্পারিজন। But it went up more rapidly on March 08, also had a drop in March 09. Eventually it reduced, falling down and continued improvising till March 10. হ্যাঁ ঠিক আছে, বাট আপনার এই জিনিসগুলো বলা উচিত ছিল না যে মার্চে এটা ডাউন করছে, March 10 উঠছে আবার ডাউন করছে। You could have said that যে we can see a significant fluctuation from Japan between the time period of 08 to 010, March 08 to March 010, March 10. এই পুরো জিনিসটারে আপনি একটা লাইনে প্রকাশ করতে পারতেন, সুন্দর লাগতো জিনিসটা। আপনি বারবার বলছেন যে
একবার উঠতেছে একবার বাড়তেছে আবার উঠতেছে আবার বাড়তেছে, এটা না বলে বলতে পারতেন we can see a subsequent কি বলবো এটাকে, fluctuation বা irregularity from the period of March 08 to March 10. Okay, let's see পরের পৃষ্ঠায় কি লিখছে। On the other hand, the workforce percentage of USA on the March 5 was likely 7 and went downwards gradually with slightly increase what? Increase, yeah, March 07 and the percentage at 5.5 on the March 08. We can assume a little increase on the curve, but went back to downwards on March 09. এত কিছু লেখার কোনো প্রয়োজনই ছিল না, আপনি ইউএস এর ক্ষেত্রে যে জিনিসটা বলতে পারতেন, দেখি ইউএস এর লাইনটা যে at the beginning of March 2005 or 05, we can see the unemployment rate of USA was standing nearly about 7. Then from the period of March 05 to March 010, March 08, we can see that it gradually decreased with some irregularities. দেখেন কমতেছে কিন্তু মাঝে মাঝে বাড়তেছে কমতেছে, so it gradually decreased with some irregularities, and then after March 08 it became a more steady decreasing process. ঠিক আছে, তারপর মার্চ 10 এ এসে জাপানের সাথে ওভারল্যাপ করছে, এটা বলতে পারতেন। এত কিছু করার দরকার নাই, both of the curves came up to a mutual point, which was nearly, বা এটা বলতে পারতেন এটা আলাদা প্যারা করার দরকার ছিল না, আপনি লাস্ট লাইনে এই যে ইউএস এর সাথে অ্যাড করে দিতে পারতেন, এটা আলাদা প্যারা করার কোনো দরকার ছিল না। এটা হচ্ছে from those trending lines it is clearly visible that Japan has worked on their, এই যে আমি এই জিনিসটা বলছিলাম, এটা আমি জানতাম কেউ না কেউ করবে। টাস্ক মানে আপনি কোনোদিন নিজস্ব কোনো মতামত দিতে পারবেন না যে জাপান হার্ড ওয়ার্ক করছে নাকি ইউএসএ হার্ড ওয়ার্ক করছে, কে কি করছে ইউ ডোন্ট নো, you're just seeing a line graph, you're just seeing a table, you're just seeing anything. So these type of মতামত, এটা আমি গতদিনও বলে দিছিলাম when we were discussing about the construction of task one, that shows that you haven't even opened the lecture sheet for a single while, you haven't. But if you give these kind of personal opinions on task one, you will be heavily penalized. Marks হারায় যাবে পুরোপুরি, you cannot give that. Okay, now let's last one check করি একটু। Here the line graph illustrates how the rates of unemployment changed from 2005 to 2011. The line graph clearly shows that at the beginning of the survey, which means at 2005 the unemployment rates was highest হবে না, আপনি এটা ভুল করছেন, আপনিও বুঝতে পারেন নাই, আনএমপ্লয়মেন্ট রেটই ওখানে দেয়া আছে, মাইনাস করে আবার 97% 93% বানানিয়েছেন at the end of the survey. জি স্যার, আমি ভাবছিলাম যে এত পার্সেন্ট কাজ করে। আরে না রে ভাইয়া, এটা মানে হচ্ছে কি উল্টাটা, যে মোট জনসংখ্যার এত পার্সেন্ট, একটা কমন সেন্স বলেন, একটা দেশে যদি 7% মানুষ কাজ করে, তাও জাপানের মতন দেশ টিকবে? This graph is very fluctuating. Both countries unemployment rates are the. On the other hand, the rate of USA is increasing gradually after March 09. Both countries' unemployment rates started being equal, and at last in March 2011 survey result, we can see that the rate becomes same, which means both countries' people become more active and or equal inactive. আপনাকে এগুলো বলতে বলছি, আমি বারবার বলছি টাস্ক ওয়ানে কোনো নিজস্ব মতামত দিবেন না, still you're preaching your own
things, it's not a good thing. এই জিনিসটা করতে হবে না। It's a good sign to Japan for being more active. এই যে more active নাকি less active এটা তো বলার দরকার নেই, জাস্ট আপনার কি কি আছে ওখানে সেটা দেখে তো আচ্ছা বাদ বাকিটা হচ্ছে। The table in the pie chart given in the question paper presents the result of a new shopping complexes survey which is in Auckland, New Zealand. দেখেন আপনি স্ট্রেট কাট তুলে দিয়েছেন যা আছে কোশ্চেনে, কোশ্চেনে কি আছে আমরা দেখি একটু। কোশ্চেনে আছে the tables in the pie chart show in percentage terms the results of a survey of a new shopping complex in Auckland, New Zealand. মানে প্রত্যেকটা টার্ম ইউজ করছেন the results of a new shopping complexes survey, জাস্ট সার্ভেটা পরে আনছেন আর কি, which is in Auckland, New Zealand. আপনি এটাকে এইভাবে বলতে পারতেন the table in the pie chart illustrates, portrays, shows the outcome, resulted প্রতিশব্দ কি হতে পারে outcome of a newly constructed shopping malls, the outcome of a survey of a newly constructed shopping mall from in Auckland, New Zealand. শেষ। আপনি পুরো জিনিসগুলোরই জাস্ট আমি ভাত খাই আমি এরকম ঘুরায় লিখছেন। You shouldn't have done this. আচ্ছা দেখি তারপর। Here, both in the table and in the pie chart, the result of satisfied is highest and the lowest result is mixed with no comment and dissatisfied, but the no comment percentage is lowest in most of the parts. Overview তে আপনার যে জিনিসটা করতে হবে, দেখেন overview তে আপনার যে জিনিসটা করবেন সেটা হচ্ছে জাস্ট বলবেন কি কি আছে। আপনারা যেটা করতে পারতেন এই রাইটিং এর ক্ষেত্রে overview তে বলতে পারতেন the tables here show the percentage of customers in terms of their satisfaction and dissatisfaction, with no comment and very satisfied are two other options. They both the tables both considered males and female participation for shops and restaurants as well. And for the pie chart, which was about the design of the shopping complex, the reactions were portrayed in a gender neutral perspective with satisfied, dissatisfied, and with the same classification of the tables. Table যে চারটা আছে পাই চার্টও সেই চারটে আছে। আপনারা যদি ওভারভিউতে এরকম বলতেন জিনিসটাকে খুবই সুন্দর হতো। ওভারভিউতে কি কি আছে সেটা তুলে ধরতে হয় জাস্ট। ওভারভিউটা একটু কাজ করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে দেখি। In the following pie chart, the satisfied percentage is highest, which stands in 62%. But when we look at the table, we can see that the comparing with male and female, the females are more satisfied than however, okay. But in the term of restaurants, males are more satisfied than the female, and the percentage is 52 for male and 30 for female. Basis is quite equal in both tables in the pie chart. On the other hand, we can see that in shop the dissatisfied percentage is same both for male and female, and the percentage is just 20. সবকিছু তুলে ধরছেন। I told you to report the key features. এখানে কি ফিচার আমি বলেই দিই কি ছিল। এখানে কি ফিচার ছিল হচ্ছে দেখেন টেবিলগুলোর ক্ষেত্রে বললাম যে ভেরি স্যাটিসফাইড ফিমেলরা মেলদের তুলনায় শপসের জন্য প্রায় ডাবল 1734, ডিসস্যাটিসফ্যাকশন সমান শপের জন্য, বাট রেস্টুরেন্টস এর ক্ষেত্রে ফিমেলরা মেলদের তুলনায় 4 গুণ বেশি ডিসস্যাটিসফাইড 521। আর সবচেয়ে বেশি যদি আমরা দেখতে পারি ডমিনেন্ট হচ্ছে গিয়ে রেস্টুরেন্টস এর ক্ষেত্রে মেলরা প্রচুর স্যাটিসফাইড which stands up to 55। আর বাকি আর তেমন কিছু রিপোর্টেবল কিছু নাই। আর নো কমেন্টস শপস এর ক্ষেত্রে মেল পার্সেন্টেজ ইজ প্রায় ডাবল টু দ্য ফিমেল 18 and 9। সো এভাবে আপনারা অ্যাপ্রোচ করতে পারতেন। ওকে সো ডিজাইন নিয়ে কি বলছেন দেখি। Comparing with male and females, it is clear that females are more satisfied than male because they like shopping and going to restaurant more than male. এটা আপনি জানেন না তারা কি শপিং বেশি পছন্দ করে কি না করে, এটা আপনি নিজস্ব মতামত দিচ্ছেন which should not have been done. ওকে সো নেক্সট দিন থেকে আমরা যেটা করব
এভরিওয়ান প্লিজ লিসেন টু মি। নেক্সট দিন থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাসের আগে সবাই একটু চেষ্টা করবেন হোমওয়ার্ক গুলো আপলোড করে দেওয়ার। আমি ক্লাসে এরকম সবার হোমওয়ার্ক নিয়ে আলোচনা করব না, বাট যেটা করব আমি সবাই আপনারা জাস্ট আমাকে জিজ্ঞেস করেন যে আপনার হোমওয়ার্ক কিরকম স্কোর পেয়েছে বা কোনো যদি উন্নতির জায়গা থাকে আমি ওটা বলে দেবো আপনাদেরকে। কারণ সবার হোমওয়ার্ক নিয়ে যদি ক্লাসে আমি ডিসক্রাইবই করতে যাই দেন আমার একটা ক্লাস লাগবে প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক ডিসক্রাইব করার জন্য, ঠিক আছে? সো এভরিওয়ান প্লিজ আপলোড দ্য হোমওয়ার্ক বিফোর দ্য ক্লাস। আমি আজকের ক্লাসের হোমওয়ার্কের আপলোড করার জন্য ফাইলটা আজকেই খুলে দিব, সমস্যা নেই, ঠিক আছে? সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড রিগার্ডিং দ্য হোমওয়ার্কস? এন্ড আজকে আমরা রাইটিং কোনো হোমওয়ার্ক দিব না, আমরা প্রিপোজিশন প্র্যাকটিস হোমওয়ার্ক দিব। প্লিজ ট্রাই টু ডু দিস বিকজ এটা আপনাদের রাইটিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এভরিবডি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. Okay. So now let's move on to our lecture 2 today. So today we will be covering reading lecture, yes sir, writing lecture 2. বলে দিই এই writing lecture 2 টা আমার 2 ক্লাস লাগবে শেষ করতে। I will be needing 2 classes to finish writing lecture 2. আমরা এই লেকচার শিটটা 2 দিনে কভার করব, একদিনে না, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি ডিসক্রাইবিং ডেটা। ডেটা ডিসক্রাইবের ক্ষেত্রে আমরা কি করি? ডেটা ডিসক্রাইব জিনিসটা কি? আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? জি। আচ্ছা, এখানে একটা লাইন গ্রাফ দিয়ে বিভিন্ন মাসের সাপেক্ষে ডিভিডি সেল রিপ্রেজেন্ট করা হয়েছে না? হ্যাঁ, দেখেন এখানে সেলস অফ ডিভিডি দেখানো হচ্ছে। এখানে হচ্ছে ডিভিডি কতটুকু বিক্রি হয়েছে তার নাম্বার ভার্টিক্যাল লাইনে, আর হরাইজন্টাল লাইনে হচ্ছে আমার মাসের সংখ্যা, তাই না? ইয়েস। সো এই লাইনটা দিয়ে আমি কি বোঝাচ্ছি দেখেন, প্রিভিয়াসলি 200 ছিল, জানুয়ারির দিকে এটা ঠেকলো 550-তে, ফেব্রুয়ারিতে আবার আসলো 300-তে, মার্চে গিয়ে আবার গেল 1000-এ, এপ্রিলে গিয়ে ঠেকলো 800-তে, তারপর মে পর্যন্ত 800 রয়েছে। তার মানে এই লাইনগুলো আমার বিভিন্ন ডেটা পয়েন্ট রিপ্রেজেন্ট করছে। জানুয়ারিতে 300, মার্চে জানুয়ারিতে 500, মার্চে 300, ফেব্রুয়ারিতে 300, মার্চে 1000, এরকম বিভিন্ন ডেটা আমার প্রকাশ করছে না এই লাইন গ্রাফটা দিয়ে? স্যার হ্যাঁ। আমরা যখন এটাকে লিখবো রাইটিং এ যদি আমাদের এরকম কোনো গ্রাফ আসে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ডেটাগুলো ডিসক্রাইব করতে হবে, বর্ণনা করতে হবে যে আমার প্রিভিয়াসলি 200 থেকে নিয়ে জানুয়ারিতে 500 হয়েছে, এটা কি ইনক্রিজ না? জি স্যার। আবার জানুয়ারিতে 500 থেকে নিয়ে ফেব্রুয়ারিতে 300 হয়েছে, এটা ডিক্রিজ, ঠিক আছে? তো এভাবে ইনক্রিজ ডিক্রিজের যে ফ্লাকচুয়েশন হচ্ছে ডেটার, নিউমেরিক্যাল ফ্লাকচুয়েশন, সেই নিউমেরিক্যাল ফ্লাকচুয়েশনটা আমাদের ডিসক্রাইব করতে হবে while we write the answer, while we write our task. So this is about describing data. You should describe the data from this graph, but which is more complex is describing trend. দেখেন এই ক্ষেত্রে আমার বারবার পরিবর্তন হচ্ছে না জিনিসগুলো, একবার বাড়ছে, একবার কমছে, একবার বাড়ছে, একবার কমে, আবার স্থির থাকছে। এই ক্ষেত্রে জিনিসটা, হ্যাঁ বলেন। ডেটা ডিসক্রাইবিং কি মানে এই যে বাড়তেছে কমতেছে এটা ইলাবোরেট করে দিলে ডেটাটা ডিসক্রাইব হয়ে যায়? এক্স্যাক্টলি, এটা জাস্ট আপনি ডেটা পয়েন্ট গুলো, এখানে আর কিছু করার নেই, আপনি জাস্ট নিউমেরিক্যাল ফ্লাকচুয়েশন গুলো বর্ণনা করতে পারবেন, কারণ এক্ষেত্রে ডেটা আকারে হচ্ছে আপনার জিনিসগুলো প্রকাশিত হচ্ছে। এটা হচ্ছে কি আপনার ডেটা ডিসক্রাইবিং ডেটা, বাট ডিসক্রাইবিং ট্রেন্ডস ইজ মোর কমপ্লিকেটেড। ডিসক্রাইবিং ট্রেন্ড হচ্ছে কি আপনার ধরেন কোনো একটা জিনিস যদি একটা সার্টেন টাইম পিরিয়ড যাবত একই রকম ভাবে চলতে থাকে, তাহলে সেটাকে আমরা ট্রেন্ড বলবো। একটু বোঝেন জিনিসটা, একটু ভালো মতন খেয়াল করেন, যদি ট্রেন্ড বুঝতে পারেন রাইটিং টাস্ক 1 এ ট্রেন্ড রিলেটেড যে কোনো কিছু অ্যান্সার করা খুব সহজ হবে আপনাদের জন্য। দেখেন আগের জিনিসটাতে আমরা ফেরত যাই, এখানে কি একবার 200, একবার 500, একবার 300, একবার 1000,
বাড়তিছে কমতিছে বাড়তিছে কমতিছে আবার স্থির থাকতেছে, প্রচুর পরিবর্তন হচ্ছে না এখানে। হ্যাঁ স্যার। বাট যদি আমার এই ক্ষেত্রে ট্রেন্ড হতো তাহলে একটা নির্দিষ্ট টাইমে আমি একই রকম জিনিস লক্ষ্য করতে পারতাম। যেমন এই গ্রাফে দেখেন, প্রিভিয়াস মান্থ থেকে নিয়ে মার্চ পর্যন্ত কিন্তু একটা স্টেডি ইনক্রিজ হয়েছে না? জি স্যার। একটা সার্টেন টাইম পিরিয়ড, ধরেন 3 মাস, ডিসেম্বর থেকে নিয়ে মার্চ পর্যন্ত 3 মাসের সার্টেন টাইম পিরিয়ডে there is a significant steady increase of sales of mobile phones. আবার মার্চ থেকে নিয়ে জুন পর্যন্ত এই 4 মাসে কিন্তু there is a steady decrease of cell phone sales of mobile phones. Okay, এই ধরনের জিনিস যেগুলো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড জুড়ে একই রকম থাকবে, ঠিক আছে, মানে যদি রাইজ হয় তাহলে রাইজ হবে, যদি ডাউনফল হয় তাহলে ডাউনফলই হবে, ওই রকম বিষয়গুলোকে আমরা বলবো ট্রেন্ড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াটস আ ট্রেন্ড ইজ এভরিওয়ান? স্যার একবার বলছেন, সরি। দেখেন আগের গ্রাফটাতে আবার যাই, দেখেন এখানে কি বারবার জিনিসগুলো ওঠানামা করতেছে না? জি স্যার। তাহলে আমরা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট ভ্যালু বের করতে পারতেছি। দেখেন জানুয়ারিতে 500, ফেব্রুয়ারিতে 300, আমরা জাস্ট 300 এই ভ্যালুগুলো বলতে পারবো আমাদের রাইটিং এর ক্ষেত্রে, নিউমেরিক্যাল ফ্লাকচুয়েশন গুলো বলতে পারবো। বাট এই গ্রাফটার ক্ষেত্রে লক্ষ্য করেন, আমার প্রিভিয়াস থেকে নিয়ে মার্চ পর্যন্ত একটা স্টেডি ইনক্রিজ হয়েছে না 4 মাসের একটা সময়ের মধ্যে? আবার মার্চ থেকে নিয়ে জুন পর্যন্ত একটা স্টেডি ডিক্রিজ হয়েছে না 4 মাসের সময়ের মধ্যে? তাহলে এরকম যখন স্টেডি ইনক্রিজ বা স্টেডি ডিক্রিজ হবে একটা সার্টেন টাইম পিরিয়ডের মধ্যে, তখন আমরা এই জিনিসগুলোকে বলবো ট্রেন্ড। ঠিক আছে, এই যে আপনি দেখেন এখানে সংজ্ঞা দেয়া আছে, ট্রেন্ড ইজ সামথিং দ্যাট কিপস অন অকিয়ারিং ফর আ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম। মানে ট্রেন্ড হচ্ছে এমন জিনিস যেটা আপনার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটতে থাকে। ফর এক্সাম্পল, a rise in sales for 3 consecutive weeks, 3 সপ্তাহ যাবত আপনার সেল বৃদ্ধি, or a decline in student attendance for 4 successive months. যেমন আমি আমার ক্লাসে দেখতেছি কি প্রত্যেকদিন একজন করে স্টুডেন্ট কম আসতেছে, so decline in student for 3-4 classes at a stretch. আগে এমনও হতো আমি 20 জন করে পার্টিসিপেন্ট পেতাম, এখন আমার পার্টিসিপেন্ট 12 জন, so ডিক্লাইন হচ্ছে। প্রত্যেকদিন আমি মেল পাই কারো এই সমস্যা, কারো কেউ অসুস্থ, কেউ পরীক্ষা, মানে প্রচুর সমস্যা থাকে সবার, ডিক্লাইনিং ইন দ্যাট। সো এটা একটা ট্রেন্ড। সো বুঝতে পারছেন হোয়াট আর দ্য ট্রেন্ডস? ট্রেন্ড কি জিনিস আর ডেটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। কেউ যদি না বুঝেন প্লিজ ডু আস্ক মি কোয়েশ্চেনস, পরে এটা মনে ধরে রাখেন না যে আমি বুঝি নাই, ভাইয়া তো আমার বুঝায় নাই। স্যার ট্রেন্ড তো হচ্ছে স্যার এক সময়ে যে ইনক্রিজ হবে তারপর একবার ডিক্রিজ হয়ে যাবে এমন। ডিক্রিজ হবে না, আমি বলি ট্রেন্ড মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় জুড়ে একই জিনিস ঘটতে থাকবে। ধরেন আপনি আজকে থেকে নিয়ে আরো আগামী 5 দিন পর্যন্ত প্রত্যেকদিন টেম্পারেচার বাড়তেছে। আজকে ধরেন 32, কালকে 33, পরের দিন 35, তারপরের দিন 37, তারপরের দিন 38। তাহলে কি 5 দিন একটা নির্দিষ্ট সময় না? বাড়তেছে স্যার। হ্যাঁ, 5 দিনের মধ্যে একই রকমের একটা আমি প্রবণতা লক্ষ্য করতেছি আমার টেম্পারেচারের বাড়তি। ঠিক আছে স্যার এটা কি এক হবে নাকি প্রায় সেম হতে হবে স্যার? কি বুঝলাম না পরিবর্তনটা স্যার এই যে দিনের যে টেম্পারেচার পরিবর্তনটা? না 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 না, এটা জাস্ট আপনার মানে এক টাইমে জাস্ট পরিবর্তন হতে হবে। ধরেন আপনার বৃদ্ধি পাইতে হবে, বৃদ্ধিটা সেম হইতে হবে এমন তো কিছু না। ট্রেন্ড মানে হচ্ছে একটা জিনিস, মানে একই রকম জিনিস একটা সার্টেন পিরিয়ড ধরে বারবার ঘটবে আর কি, বৃদ্ধি পাইতেছে, এটা বারবার ঘটতেছে 5 দিন যাবত। বুঝতে পারছেন? জি স্যার। এটাই হচ্ছে ট্রেন্ড। আচ্ছা, এখন এইরকম ট্রেন্ড গুলো আপনারা ইজিলি কিছু মানে এই ডেটা গুলো, এই ট্রেন্ড গুলো আপনারা কিভাবে ইনকর্পোরেট করবেন আপনাদের রাইটিং টাস্কে সেটা বলে দিচ্ছি। দেখেন একটু পয়েন্ট, এটা হচ্ছে স্যার আমরা যখন ট্রেন্ডকে ব্যাখ্যা করব তখন তো আমরা অ্যাকচুয়ালি ডাটাই ব্যাখ্যা করব, তাই না স্যার? ট্রেন্ডকে ব্যাখ্যা করলে আমরা ডেটা ব্যাখ্যা করতেছি না। আমরা ট্রেন্ড মানে কি বলেন তো?
আমি এতক্ষণ ট্রেন্ড আমি যেটা বুঝছি স্যার, আমি ট্রেন্ড যেটা বুঝছি যে ট্রেন্ড হচ্ছে স্যার ডেটার কালেকশন। ডেটার কালেকশন না, আপনি বুঝেন নাই তাইলে। ট্রেন্ড হচ্ছে গিয়ে একটা প্রবণতা আইদার বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে। আমরা দেখেন এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমরা যদি 1 মাসের টাইম পিরিয়ড ধরি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা ইনক্রিজিং ট্রেন্ড দেখতে পাচ্ছি এবং র্যাপিড ইনক্রিজিং ট্রেন্ড। ঠিক আছে, আমরা কিন্তু ডেটা বর্ণনা করতেছি না, আমরা বর্ণনা করতেছি দেয়ার ইজ এন ইনক্রিজ অফ র্যাপিড ইনক্রিজ অফ সেলস। ট্রেন্ড বর্ণনা করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা বর্ণনা করব যে এখানে কি ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে। ডেটা পয়েন্ট বর্ণনা করলে তো এটা আপনার ডিসক্রাইবিং ডেটাই, বাট এখানে তো আমরা ডেটা ডিসক্রাইব করছি না, এখানে আমরা ট্রেন্ড ডিসক্রাইব করছি। যেমন দেখেন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাই হাউ টু ডিসক্রাইব দিস ট্রেন্ডস। নাউন ফর্মে যদি আপনি বলতে চান তাহলে বলতে পারবেন there was a rapid increase in the number of computers sold. Rapid increase ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত। This is a trend, not a এই data. কথাটা যদি ডেটা ট্রেন্ড করতাম, মানে ডেটা ইলাবোরেট করতাম, তাহলে কথাটা কেমন হতো? মানে এই কথাটা, এই লাইনটা যদি ডেটা হিসেবে আমরা ইলাবোরেট করতে যেতাম তখন There was a rapid increase in the number of computers sold, which started from 20 units up to 80 units, which started from 20 units in February up to 80 units in March. বুঝতে Yes, পারছি। sir. Okay. It is a verb form আপনি বলতে পারতেন the number of computers sold increased rapidly. Okay. So এখানে দেখেন আপনি ভার্বের সাথে অ্যাডভার্ব দিয়ে কিভাবে হচ্ছে কি এই ট্রেন্ড গুলো ব্যাখ্যা করবেন সেটা দেয়া আছে। সেলস তো আমি জানি যে এখানে সেলস বর্ণনা করা হয়েছে। সো যদি আপনার ইনক্রিজিং ট্রেন্ড থাকে, যেমন প্রথমটা দেখেন, প্রথম জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এটা ইনক্রিজিং ট্রেন্ড, বাট এখানে হয়েছে ইনক্রিজড স্লাইটলি, অ্যাডভার্ব স্লাইটলি দিয়ে আমি ব্যাখ্যা করেছি এটা। আবার ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত এটাও ইনক্রিজিং ট্রেন্ড, বাট এই ইনক্রিজটা ঘটেছে কি অনেক সাডেন না, অনেক দ্রুত, তাই এখানে আমি অ্যাডভার্ব ইউজ করেছি সাডেনলি। বাট আমি যখন মার্চ থেকে নিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত ডিক্রিজিং ট্রেন্ডটা দেখছি, we can see a moderate decrease. So আমি এটাকে বলবো decreased moderately. Understand? Yes sir. Okay, so this should be your way of representing these trends. Okay. এবার আপনারা চাইলে এটাকে পুরো ফলো মানে সেন্টেন্স আকারে এভাবে প্রকাশ করতে পারেন যে from January to February, এটা হচ্ছে টাইম পিরিয়ড আপনি প্রথম বলবেন। There are introductory subject হচ্ছে there was a adjective কি, ধরেন আমি যদি জানুয়ারি থেকে নিয়ে ফেব্রুয়ারির কথা বলি, there was a slight increase in sales, তাহলে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত নিলে আমার কি হবে, sudden increase in sales। আর যদি আমি মার্চ থেকে নিয়ে এপ্রিল কনসিডার করি তাহলে হবে moderate decrease in sales। আপনারা বুঝতে পারছেন এভাবে এবার আমরা কিভাবে ওয়ার্ড আকারে জিনিসটাকে কনস্ট্রাক্ট করতে পারবো, এটা কিন্তু আপনাদের রাইটিং এর ক্ষেত্রে কাজে লাগবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিবডি? স্যার, হ্যাঁ শিওর শিওর বলেন। আর গত ক্লাসে তো আপনি বলেছিলেন সবগুলো ডাটা ব্যাখ্যা করা যাবে না রিটেন টাস্ক 1 এ। আমি এখানে ডেটা ব্যাখ্যা করতেছি না, আমি এখানে ট্রেন্ড ব্যাখ্যা করতেছি। স্লাইট ইনক্রিজ ইন সেলস, আপনি আমাকে বলেন আমি কোথায় ডেটার কথা বলছি, একটা জায়গা দেখান। ট্রেন্ডের বেলা আমি সব ব্যাখ্যা করব, আর ডাটার সময় ট্রেন্ডের ক্ষেত্রে সব কি আপনার পুরো গ্রাফে ট্রেন্ড থাকবেই একটা দুইটা বা এটার ক্ষেত্রে আর কিন্তু নাম্বার সহ আর কি বলতে হবে, আর আমি যেটা ট্রেন্ডের বলছি ক্ষেত্রে যা বাড়া কমা হচ্ছে এটা জাস্ট এটাই ব্যাখ্যা করতে হবে। আর দেখেন আপনি যখন একটা গ্রাফ দিবে, আপনার যদি গ্রাফে মনে করেন 7 বার 8 বার বাড়ছে কমছে, এটা কিন্তু ট্রেন্ডই হবে না। প্রথম কথা, ট্রেন্ডের কথা আমি কি বলতেছি যে এখানে একটা নির্দিষ্ট সময় জুড়ে একই রকম ঘটনা ঘটতে হবে, আইদার বাড়তে হবে বা কমতে হবে, এবং এটা একটা নির্দিষ্ট সময় অন্তর ঘটতে হবে। তাহলে আপনার ট্রেন্ড যখন ব্যাখ্যা করবেন, আপনার পুরো গ্রাফের ট্রেন্ড থাকতেই পারে সর্বোচ্চ তিনটা, হাইয়েস্ট গেলে 4টা, হাইয়েস্ট গেলে 4টা, এর বেশি ট্রেন্ড থাকতে পারবে না। তাহলে আপনি যদি ট্রেন্ড ব্যাখ্যা করতে যান বারবার, আপনার এখানে ডেটা আনার কিছু নাই, জাস্ট আপনি টাইম পিরিয়ডটা বলবেন যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে এটা কিরকম ভাবে বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে। এটার জন্য আপনাদেরকে আমি রেফার করতে পারি লাস্ট লেকচারে। দেখেন ওয়েট আ বিট, আমি আপনাদের অলরেডি ফর লাস্ট লেকচারে এই যে মনে আছে আপনাদেরকে এই
লাইন গ্রাফটা দেখিয়েছিলাম আমি, জি স্যার। এটা কিন্তু ট্রেন্ড রিপোর্টিং এর জন্যই মূলত। মানে ট্রেন্ড রিপোর্টিং এর বেশ কিছু আপনারা এখান থেকে পেতে পারবেন। যেমন দেখেন, এটা কিন্তু একটা ইনক্রিজিং ট্রেন্ড, বাট কিরকম ইনক্রিজিং ট্রেন্ড? এটা হচ্ছে আপনার গ্র্যাজুয়াল স্লো মিনিমাল ইনক্রিজিং ট্রেন্ড। এটাও কিন্তু ইনক্রিজিং ট্রেন্ড, বাট এটা কিরকম ইনক্রিজিং ট্রেন্ড? এটা হচ্ছে র্যাপিড ড্রামাটিক শার্প ইনক্রিজিং ট্রেন্ড। আবার এটা হচ্ছে কি ডিক্রিজিং ট্রেন্ড, যেটা র্যাপিড ড্রামাটিক শার্প। আবার এটা হচ্ছে ডিক্রিজিং ট্রেন্ড, যেটা হচ্ছে গ্র্যাজুয়াল স্লো মিনিমাল। আপনার এখান থেকেও কিন্তু ট্রেন্ডের বিষয়গুলো এসেছে। সো ইউ শুড বি এবল টু রিকল দিস থিংস। আচ্ছা, আমরা সামনে মুভ করি, দেখি আপনার কি কোশ্চেনের ডাউট ক্লিয়ার হয়েছে? জিজ্ঞেস করেছিলেন যে ট্রেন্ড নিয়ে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, বুঝতে পারলে লেটস মুভ। দেখেন, এখানেও আপনার সাবজেক্ট মানে সেন্টেন্সের স্ট্রাকচারটা বলা হয়েছে, আমরা কিভাবে সেন্টেন্সটাকে গঠন করতে পারি। যেমন দেখেন, আমরা এই ট্রেন্ডটাকে বর্ণনা করতে পারি এইরকম একটা স্ট্রাকচার দিয়েও। এটা হচ্ছে কি আপনার প্রথমে আমি দেখালাম এই টাইম পিরিয়ডের সাথে কিভাবে স্ট্রাকচার দিয়ে বর্ণনা করতে পারি। আরেকটা স্ট্রাকচার আমরা দেখি, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড দেয়ার যদি আমরা ইউজ করি, তাহলে দেয়ার এর পর আমরা ইউজ করবো ইজ, ওয়াজ, হ্যাজ বিন, উইল বি, যেই টেন্সে আছে সেটা। ধরেন আমি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমি বলবো দেয়ার ইজ, তারপর আর্টিকেল এ, আমার ট্রেন্ডটা যেরকম সেটার জন্য সেরকম অ্যাডজেক্টিভ ইউজ করবো। ট্রেন্ড হতে পারে স্লাইট, স্লো, মডারেট, গ্র্যাজুয়াল, ড্রামাটিক, যেকোনো। এখন ট্রেন্ডটা আমার কিরকম ট্রেন্ড, নাউনটা আমরা ব্যাখ্যা করবো, সেটা কি ইনক্রিজিং ট্রেন্ড, ডিক্রিজিং ট্রেন্ড, গ্রোথ হচ্ছে নাকি কি হচ্ছে, এটা আমরা ব্যাখ্যা করব। তারপর আমাদের ট্রেন্ডটা কি বিষয়ক, যেমন এই গ্রাফে যদি লিখি এটা হচ্ছে কম্পিউটার সেলস বিষয়ক। আপনার কম্পিউটার সেলস না থেকে যে কোনো কিছুর হতে পারে ট্রেন্ড। সো আমরা এখান থেকে একটা লাইন দ্বারা করতে পারি এভাবে। ধরেন আপনার একটা খুবই র্যাপিড ইনক্রিজিং ট্রেন্ড বা শার্প ইনক্রিজিং ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। সো তখন আমরা এটাকে কিভাবে বলতে পারবো একটু দেখি। ইন্ট্রোডাক্টরি দেয়ার দিব, তারপর জিনিসটা ধরেন প্রেজেন্টে হচ্ছে there is a, যেহেতু বললাম জিনিসটা শার্প ইনক্রিজিং ট্রেন্ড, তাহলে আমরা বলতে পারি ড্রামাটিক। there is a dramatic increase or rise in sales। ঠিক আছে, তাহলে আমরা এভাবে কোনো ট্রেন্ড ব্যাখ্যা করতে পারি। ট্রেন্ড ব্যাখ্যা করার ব্যাপারে কারো কোনো ডাউট আছে একটু বলবেন? ভেরি ইম্পর্টেন্ট, ট্রেন্ড চিনতে পারাটা খুবই ইম্পর্টেন্ট while you write your writing task 1। কারো কোনো রকমের ডাউট আছে কিনা? এনিওয়ান প্লিজ, ডাউট থাকলে এখন স্যার, কোশ্চেন করেন, পরে ধরে রেখেন। স্যার এখনই ডাউট আছে স্যার, আমি বুঝিনি স্যার পুরোপুরি। আপনি পুরো জিনিসটা বুঝেন নাই? জি না স্যার। স্যার হ্যাঁ বলুন ভাই। স্যার এই যে ইন্ট্রোটা কি স্যার, যে এখানে যেরকম আপনার এই যে বললেন এখন ইজ এ, আপনার ইন্ট্রোটা এই জায়গা এই এই লাইনটার মতন হতে হবে নাকি? এটা আপনার ইন্ট্রো না ভাইয়া, এটা আমি বললাম যে এটা হচ্ছে একটা ট্রেন্ড ডিসক্রাইব করার জন্য লাইন। দিস ইজ নট অ্যাবাউট অ্যান ইন্ট্রো, দিস ইজ অ্যাবাউট ডিসক্রাইবিং আ ট্রেন্ড। আচ্ছা, আপনি কিছুই বুঝেন নাই যা বলছি ফার্স্ট থেকে? স্যার স্যার যদি এটা যদি একটা সময় যে এটা হচ্ছে বাড়লো, তারপর একটা সময় কমে গেল, এতটুকুই তো শেষ স্যার। মানে গ্রাজুয়ালি একটা কমলো, মানে ধারাবাহিকভাবে বাড়ছে আবার ধারাবাহিকভাবে কমছে হ্যাঁ, স্যার, এতটুকুই তো নাকি? যদি আবার ধারাবাহিকভাবে বাড়ার পরে যদি আবার কমার পরে যদি আবার বাড়ে, যদি আপনার বারবার ধরেন একবার বাড়ছে একবার কমছে, এই জিনিসটাকে আমরা বলবো ফ্লাকচুয়েশন। ট্রেন্ডের ক্ষেত্রে আপনার মিনিমাম একটা সার্টেন টাইম পর্যন্ত জিনিসটার মানে বাড়তে হলে বাড়বে, কমতে হলে কমবে। ঠিক আছে, শেষ অতটুকু। জি স্যার। আর কমার পরে তার বাড়বে না স্যার। কমার পরে হ্যাঁ, ট্রেন্ড হলো তো আপনার ধরেন, আমি জিনিসটা দেখাই, দাঁড়ান আবার করতে পারছি। দেখেন এই গ্রাফটা দেখেন, সেলস অফ মোবাইল ফোনস। এই ক্ষেত্রে আমি যদি 4 মাসের পিরিয়ড, একটু আমি বলি শেষ করি। আমি যদি 4 মাসের পিরিয়ড কনসিডার করি, 4 মাসের সময় অন্তর অন্তর দেখেন, এখান থেকে এখান পর্যন্ত 4 মাস, এই 4 মাস সময় যাবত কি হয়েছে একটু বলেন তো? স্যার বাড়ছে স্যার। তাহলে এটা হচ্ছে ইনক্রিজিং ট্রেন্ড। ধারাবাহিকভাবে বাড়ছে। হ্যাঁ, ধারাবাহিকভাবে বাড়ছে, এটা হচ্ছে ইনক্রিজিং ট্রেন্ড। ঠিক আছে, এই জায়গায় এটা একটা ট্রেন্ড, বুঝতে পারছেন? জি স্যার। আবার মার্চ থেকে নিয়ে জুন পর্যন্ত এই জায়গায় কি হয়েছে বলেন তো?
স্যার এটা কমছে দেখেন। তার মানে এই গ্রাফে দুইটা ট্রেন্ড আছে। প্রিভিয়াস মানে ডিসেম্বর থেকে নিয়ে মার্চ পর্যন্ত ইনক্রিজিং ট্রেন্ড আছে, আর মার্চ থেকে নিয়ে জুন পর্যন্ত ডিক্রিজিং ট্রেন্ড আছে। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া, কিন্তু ডিক্রিজ হওয়ার পরে কি আবার ইনক্রিজ হতে পারে? ডিক্রিজ হওয়ার পর যদি আবার ইনক্রিজ হয় তাহলে আপনি মানে দেখতে হবে একটা টাইম গ্রাফের পিরিয়ড। মধ্যে দাঁড়ান কি আমি বলি, দুইবার? হ্যাঁ আমি বলি আপনাদেরকে। এখানে কি আমরা Suppose 4 মাস জুন করে থেকে পিরিয়ড, সেপ্টেম্বর, হ্যাঁ জুন হ্যাঁ থেকে ভাইয়া দেখাচ্ছে সেপ্টেম্বর যদি সাপোজ হয়, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আবার বেড়ে গেল, তাহলে ওটাও তো আমরা ট্রেন্ডই ধরবো, তাই না? এক্স্যাক্টলি ওটাও আমরা ট্রেন্ড ধরবো, কারণ আপনি তো মাসগুলোকে ওই 3 মাসের বা 4 মাসের পিরিয়ড গণনা করতেছেন। জি। বুঝতে পারছেন না? স্যার তাহলে কিন্তু এখানে তিনটা ট্রেন্ড হয়ে যাবে স্যার। হ্যাঁ 3টা ট্রেন্ড হতেই পারে, সমস্যা নাই তো, হোক। যেমন দেখেন জি স্যার। এই গ্রাফটাতে ওরা যেটা করছে 1 মাসের ব্যবধান চিন্তা করছে। 1 মাসের ব্যবধানে এই গ্রাফে কিন্তু 3টা ট্রেন্ড আছে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ইনক্রিজিং ট্রেন্ড বাট স্লাইট ইনক্রিজিং ট্রেন্ড। ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইনক্রিজিং ট্রেন্ড বাট ড্রামাটিক শার্প ইনক্রিজিং ট্রেন্ড। আবার মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ডিক্রিজিং ট্রেন্ড কিন্তু মডারেট ডিক্রিজিং ট্রেন্ড। তার মানে আপনার চাইলে হতে পারে 3টা ট্রেন্ড, সমস্যা নেই এতে কোনো। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, যদি এই গ্রাফটাতে যেটা আপনি দেখাচ্ছেন এটাতে যদি ফেব্রুয়ারির পরে আবার মার্চে কমে যেত তাহলে তো ট্রেন্ড হতো না, তখন তো ডাটা হয়ে যেত। এক্স্যাক্টলি। আচ্ছা, মানে ট্রেন্ড আমরা তখনই বলবো যখন মানে একটা মানে ধারাবাহিকভাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এটা ধারাবাহিকভাবে এটা চেঞ্জ হবে, বাড়লে বাড়বে কমলে কমবে। মানে চেঞ্জ হলে ট্রেন্ড আর চেঞ্জ না হলে ডাটা, চেঞ্জ না হলে ট্রেন্ড, চেঞ্জ হলে ট্রেন্ড, চেঞ্জ না হলে ডাটা, এরকম না। ব্যাপারটা হচ্ছে ডেটার জন্য যেটা হয়, ডেটার জন্য টাইম পিরিয়ডটা ফ্যাক্ট না। ট্রেন্ডের জন্য আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে, এই যে যেমন দেখেন এখানে আমরা 1 মাস ধরতেছি একটা গ্রাফে, আর গ্রাফে 3 মাস 4 মাস, ওই 3-4 মাসে আপনার বৃদ্ধি বা হ্রাস যেটাই হবে না কেন ওইটাই ঘটতে হবে। বৃদ্ধি হইলে বৃদ্ধি, হ্রাস হইলে হ্রাস। দ্যাট ইজ কল্ড ট্রেন্ড। একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আপনার একই রকম ঘটনা ঘটবে, সেটা হোক বৃদ্ধি হোক হ্রাস। এবার কারোর ঝামেলা আছে ট্রেন্ড নিয়ে আরো? বলেন। স্যার এটা কোশ্চেনে কি লেখা থাকবে যে ডিসক্রাইব দ্য ট্রেন্ড, নাকি লেখা থাকবে যে ডিসক্রাইব দ্য চার্ট? ডিসক্রাইব দ্য চার্ট। কোনোদিনই ট্রেন্ড লেখা থাকবে না, আপনার ট্রেন্ড বুঝে নিতে হবে। দ্যাটস ওয়াই আমি তো বলতেছি, আপনার যদি বলাই থাকতো ডিসক্রাইব দ্য ট্রেন্ড, তাহলে তো আপনার এটা বোঝার কিছু ছিল না। আই এম এক্সপ্লেইনিং দিস টু ইউ জোর দিয়ে, যাতে করে আপনারা এই ট্রেন্ডটা ধরতে পারেন। বিকজ ট্রেন্ড ডিসক্রাইব করতে পারাটা খুবই 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 ইম্পর্টেন্ট while you attempt your writing task 1. আজকে আপনাদেরকে আমি কোনো রাইটিং টাস্ক হোমওয়ার্ক দিব না এই কারণে বাসায়। আপনাদেরকে জাস্ট ট্রেন্ড কিভাবে এই প্রিপোজিশনের মাধ্যমে বর্ণনা করতে হয় এই জিনিসগুলো আপনারা এক্সারসাইজ করবেন বাসায়। ঠিক আছে? আচ্ছা, সো এবার আসি ইনকর্পোরেটিং ডেটা। যখন আপনি ডেটা জিনিসটাকে ব্যাখ্যা করবেন আপনার রাইটিং টাস্কে, আপনি ডেটা জিনিসটা 3 ভাবে লিখতে পারেন। যেমন ধরেন জানুয়ারিতে সিলিং ফ্যান 30টা বিক্রি হয়েছে, এটাকে আপনি বিভিন্ন ভাবে লিখতে পারেন। বিভিন্নভাবে কিভাবে আপনারা একটু দেখেন, এখানে অলরেডি দেয়া আছে। ইন জানুয়ারি দ্য নাম্বার অফ সিলিং ফ্যান সোল্ড অ্যাকাউন্টস ফর 30। এটা হলো একরকম অ্যাকাউন্টস ফর দিয়ে। ঠিক আছে? একভাবে আপনি বলতে পারেন যে জানুয়ারিতে 30টা সিলিং ফ্যান বিক্রি হয়েছে, অথবা আপনি এভাবে বলতে পারেন ইন জানুয়ারি দ্য নাম্বার অফ সিলিং ফ্যান সোল্ড ব্র্যাকেটে 60 was greater than the number of ceiling fans sold 30 ব্র্যাকেটে in February। মানে আপনি ব্র্যাকেটের মধ্যে ডেটাটা ইনকর্পোরেট করতে পারেন, অথবা আপনি চাইলে একটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার দ্বারা করাতে পারেন। In January the number of ceiling fans sold which accounts for 60 was greater than the number of ceiling fans sold which accounts for only 30 in February। আপনারা চাইলে এই 3 ফরম্যাটের যে কোনো 3 ফরম্যাটের ডেটাগুলো আপনাদের রাইটিং টাস্কের মধ্যে ইনকর্পোরেট করতে পারেন। মাথায় রাখবেন যেইটাই করেন না কেন জিনিসটা যাতে ভুল না হয়। ট্রাই টু ইনকর্পোরেট দ্য ডেটা উইথ অ্যাকুরেট গ্রামাটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে? আচ্ছা, এবার আসি ডেটা পয়েন্ট বোঝানোর জন্য আমরা কি কি প্রিপোজিশন ব্যবহার করি। খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে? একটু দেখেন,
ধরেন আমাদের এইখান থেকে 10 থেকে শুরু করে কোনো কিছুর ভ্যালু 2 পর্যন্ত এসছে হ্রাস পেয়ে, তখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা বলতে পারি it decreased from 10 to 2. এই প্রিপোজিশন গুলো খুবই ইম্পর্টেন্ট। আমি জানি প্রিপোজিশন নিয়ে অনেকেরই সমস্যা আছে, হয়তো আপনারা মুখ ফুটে বলতে পারবেন না, লজ্জা পাবেন বা সামথিং, বাট প্রিপোজিশন নিয়ে আমি জানি ইউ হ্যাভ আচ্ছা স্যার, আচ্ছা কোনো সমস্যা নেই। হ্যাঁ স্বাভাবিক, প্রিপোজিশনের সমস্যা থাকেই। সো দ্যাটস ওয়াই টাস্ক 1 এর যদি ডেটা ইনকর্পোরেশন বা ট্রেন্ড ইনকর্পোরেশন আসে, প্রিপোজিশনটা খুব ভালো, মানে খুবই ইম্পর্টেন্ট। প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা খুবই ইম্পর্টেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। সো একটু লক্ষ্য করেন কিভাবে প্রিপোজিশনস গুলো ইউজ করা যাবে। দেখেন আমাদের এখানে যখন একটা জিনিস থেকে শুরু হয়ে আরেকটা জিনিসে যাবে, তখন আমরা ফ্রম এবং টু ইউজ করবো। ইট ডিক্রিজড ফ্রম 10 to 2, 10 থেকে শুরু করে 2 পর্যন্ত হ্রাস পেয়েছে। আচ্ছা, আবার দেখেন এরকম যদি থাকে 2 থেকে শুরু হয়ে আবার, বুঝি না কথা ভাইয়া। স্যার এটা তো ডিক্রিজের ক্ষেত্রে বলেন, যদি ইনক্রিজ হয় স্যার সেম সেম increased from 10 to 2, same so from 2 to 10, 2 থেকে 10 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এবার দেখেন একটা জায়গায় শুরু হয়ে মাঝখানে একটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাইছে, দেন আবার আরেক জায়গায় ব্যাক করলো। সেটাকে আমরা এইভাবে বলতে পারি, ইট স্টার্টেড এট 2, পিকড এট 10। পিকড মানে হচ্ছে সর্বোচ্চ অবস্থানে যাওয়া, and ended at 0 or whatever 2 again, ঠিক আছে? আপনারা এরকম ভাবে বলতে পারেন জিনিসগুলোকে। আবার এই সেম গ্রাফটাকে আপনারা কতটুকু ডিক্রিজ হয়েছে তার ব্যবধানও প্রকাশ করতে পারেন। যেমন দেখেন এটা 10 থেকে শুরু হয়ে 2 পর্যন্ত ডিক্রিজ হয়েছে না? ইনিশিয়ালি 10, শেষে 2, তাহলে কতটুকু হ্রাস পেয়েছে এটা? স্যার 10 - 2 8 এক্স্যাক্টলি। তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি যে দুই রকম ভাবে দেখেন, ড্রপ অফ অর ড্রপড বাই, ঠিক আছে? যদি বাই ইউজ করি তাহলে আমাদের যে ড্রপ বা ডিক্রিজ এটার পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে ওই ভার্বটার, ঠিক আছে? যদি বাই ইউজ করি তাহলে পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে, আর যদি অফ ইউজ করি তাহলে সিম্পল ফর্ম ইউজ করতে হবে। যেমন আমরা বলতে পারি দেয়ার ওয়াজ আ ড্রপ অফ 8 ইউনিটস, এক্ষেত্রে 8 ইউনিট হ্রাস পেয়েছিল। অর আমরা এটাকে বলতে পারি ইট ড্রপ বাই 8 ইউনিটস। দেখেছেন যখন আমরা বাই বলছি উই আর ইউজিং পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ড্রপড বাই। সো প্লিজ রিমেম্বার দিস থিংস কেয়ারফুলি। যদি আপনি বাই দেন ড্রপড বা পার্টিসিপল ফর্ম ইউজ করবেন, যদি অফ দেন তাহলে সিম্পল ফর্ম ইউজ করবেন। আচ্ছা, যেহেতু আপনাদের প্রিপোজিশনের সমস্যা এন্ড ওয়াইল বলেন ভাইয়া সেকেন্ড গ্রাফটা যেটা ছিল, হ্যাঁ ওটা তো আমরা তিনটাই অ্যাড ব্যবহার করছি, ওটা এভাবে লেখা যায় না? ইট স্টার্টেড ফ্রম 2, peaked at 10 and decreased to 2 again, এভাবে লেখা যায় না? দেখেন এক্ষেত্রে এভাবে কেন লেখা যায় না, কারণ হচ্ছে মাঝখানে পিকটা দেখেন এখানে ফ্রম এট টু আপনি ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে এক্ষেত্রে আপনি ডিক্রিজ টু যদি বলেন, এই ডিক্রিজটা তখন বোঝাচ্ছে আপনি ফ্রম বলছেন 2 থেকে, এটা কিন্তু 2 থেকে ডিক্রিজ করে 2 এ কেমনে আসে আপনি মনে বলেন না? প্রথমে 2 থেকে শুরু হলো, 10 এ যে থামলো, তখন আপনার জিনিসটা আলাদা বলতে হবে। তখন আপনাকে জিনিসটা বলতে হবে ইট স্টার্টেড ফ্রম 2 and it started from 2 to and increased to 10, ঠিক আছে? It started from 2 and increased to 10 and then again from 10 it decreased to 2. কারণ আপনার দেখেন ফ্রম মানে হচ্ছে কোথা থেকে, আর আপনি এটাকে ফ্রম বলে মাঝখানে অ্যাট ইউজ করে এটাতে যদি আবার বলেন 2, তাহলে কিন্তু দেখেন যে জায়গা থেকে শুরু ওখানে শেষ হচ্ছে, আলটিমেটলি কোনো মেক সেন্স ক্রিয়েট করছে না। সো দ্যাটস ওয়াই এখানে প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্টের জন্য অ্যাট ইউজ করা হয়েছে। ইট স্টার্টেড এট 2, কোথায় শুরু হচ্ছে? 2 তে। ইট পিকড এট 10, মানে আলাদা আলাদা সেন্টেন্স আকারে প্রকাশ করা হচ্ছে। হ্যাঁ আপনারটা ঠিক আছে, বাট আপনারটা যেটা ভুল সেটা হচ্ছে আপনি ইট স্টার্টেড ফ্রম 2 দিয়ে আবার বলছেন যে ইট
কি বলে ডিক্রিজ টু 2, ঠিক আছে? আপনি জিনিসটা একটু গোজামিল দিয়ে ফেলতেছেন, বিকজ হ্যাঁ বলেন। স্যার তাহলে যদি আমি 1 নাম্বার গ্রাফটা যদি দুইটা সেন্টেন্সে লিখতে যাই স্যার, তাহলে তো ফ্রম এর জায়গায় অ্যাড ব্যবহার করতে পারি, টু এর জায়গায় অ্যাড ব্যবহার করতে পারি স্যার। হ্যাঁ, তাহলে দুটো আলাদা আলাদা সেন্টেন্সে লিখতে হবে। জি স্যার। স্যার সেক্ষেত্রে তো আর কোনো অর্থ যে পরিবর্তন হয়ে যাবে এমন তো না। না 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 না, ইট স্টার্টেড এট 10 and it ended at 2. ভেরি গুড, লিখতেই পারেন চাইলে, ইটস আপ টু ইউ, আপনার ইচ্ছা। যেহেতু আপনাদের প্রিপোজিশনে মেলা প্রবলেম, এখানে দেখেন প্রায় 20টা মতন প্রিপোজিশন রিলেটেড ফিল ইন দ্য গ্যাপস আছে। এটা আপনাদের হোমওয়ার্ক, দিস ইজ ইউর হোমওয়ার্ক। জিনিস ভাই, এই গ্রাফের জিনিসগুলো অনেক বেশি কমপ্লিকেটেড মনে হচ্ছে। কমপ্লিকেটেড না, ঠিক ব্যাপারগুলো হচ্ছে একটু বুঝতে পারলে দেখবেন যে অ্যান্সার করা সহজ, কমপ্লিকেটেড না। আমরা নেক্সট ক্লাসে স্যাম্পল রেসপন্স নিয়ে আলোচনা করব, মানে আমি আপনাদের দেখাবো কিভাবে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, ঠিক আছে? গ্রাফের জিনিসগুলো একটা সুবিধা আছে কি জানেন, যে মানে সব কিছু বলতে হয় না, জাস্ট কিছু কিছু জিনিস ধরে ওগুলা বর্ণনা করলেই হয়ে যায়। আচ্ছা, আপনাদেরকে এই এক্সারসাইজ গুলো দিলাম, কিন্তু এগুলো প্লিজ করবেন, প্লিজ করবেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং আমি জানি যাদের গ্রামারে প্রবলেম, প্রিপোজিশনে প্রবলেম থাকবেই কনফার্ম। সো প্লিজ প্লিজ 20টা প্রিপোজিশন আছে অ্যাপ্রোপ্রিয়েট, একটু চেষ্টা করুন, সলভ করার চেষ্টা করুন নেক্সট ক্লাসের আগে, ওকে? জি স্যার। এখন আমি কিছু অ্যাপ্রক্সিমেশনের ওয়ার্ডস আপনাদের আজকের ক্লাসটা আমি বলে দিচ্ছি। আজকের ক্লাসে উই উইল নট প্র্যাকটিস এনি রাইটিং, ইটস অল অ্যাবাউট ইনকর্পোরেটিং ডেটা, ট্রেন্ড এবং এগুলো রিলেটেড জিনিসপাতি। কারণ হচ্ছে আমরা যদি আমাদের এই জিনিসগুলো যদি ঠিকমতো শিখতে পারি, রাইটিং লেখাটা খুব বেশি কঠিন কিছু না, বাট আমার ট্রিক্স এন্ড টুইক্স গুলো ইম্পর্টেন্ট। এই যে আমি আপনাদের গতকালকে হোমওয়ার্ক দিলাম, যারা যারা করেছেন সবারই প্রচুর মিস্টেক্স। সো আলটিমেটলি তো আপনাদের যদি বেসিক গুলো আগে ঠিক না করেন তাহলে মিস্টেক্স থাকবেই। সো প্লিজ লুক ইনটু দিস থিংস কেয়ারফুলি। আচ্ছা, ওয়ার্ডস অফ অ্যাপ্রক্সিমেশন, মানে কোনো কিছুকে যদি আমি অ্যাপ্রক্সিমেট বা অনুমান করে নিতে চাই বা কাছাকাছি ভেবে নিতে চাই, তাহলে কিরকম ওয়ার্ডস ইউজ করতে পারবো দেখেন। ধরেন আপনার গ্রাফে একটা পয়েন্ট প্রায় 5000-এর কাছাকাছি, কিন্তু পুরোপুরি 5000 না, তখন আপনাকে জিনিসটা অ্যাপ্রক্সিমেশন করতে হবে, বা জিনিসটা যে 5000-এর প্রায় কাছাকাছি এটা আপনার অনুমান করতে হবে। তো সেটার জন্য কি কি ওয়ার্ডস আছে এখানে দেয়া আছে, এগুলো একটু পড়বেন। এখানে আছে নিয়ারলি, অ্যাপ্রক্সিমেটলি, রাফলি, অ্যাবাউট, অ্যারাউন্ড, অলমোস্ট, জাস্ট ওভার, জাস্ট আন্ডার, ইন দ্য রিজন অফ, জাস্ট বিলো, জাস্ট অ্যাবাউট, মোর অর লেস, লিটল মোর দেন, রাউন্ড অ্যাবাউট। মানে আপনার যখন এক্স্যাক্টলি একটা পয়েন্টের ভ্যালু ওইটা না, এটার কাছাকাছি কোনো, যেমন দাঁড়ান এটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন এই যে এই ভ্যালুটা, এটা কি 5-এর, এই যে আমার কার্সার দেখা যাচ্ছে মাউসের? জি স্যার। হ্যাঁ, আমি যে জায়গায় পয়েন্ট করেছি, মানে যেখানে জাপান এন্ড ইউএস এর আনএমপ্লয়মেন্ট রেটটা মিলিত হয়েছে, এটা কি 5? এই ভ্যালুটা কি 5? দেখেন তো, না, কিন্তু 5-এর কাছাকাছি। এটাকে আমরা বলতে পারবো নিয়ারলি 5, অ্যাপ্রক্সিমেটলি, রাফলি 5, জাস্ট ওভার 5, around 5, a little around 5, এবং আরো বলতে পারবো লিটল মোর দেন 5, round about 5, in the region of 5, roughly 5, more 5, more or less 5, just about 5, almost 5। এই জিনিসগুলো আমরা বলতে পারবো না? জি স্যার। এটাই হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেশনের ওয়ার্ডের ইউজেজ, ওকে? আচ্ছা, এখানে আরো কয়েকটা কমপ্লিমেন্ট অফ টাইম দেয়া আছে, মানে টাইমের ক্ষেত্রে আপনি কি কি ওয়ার্ড ইউজ করতে পারেন টাইম পিরিয়ড বোঝাতে। সেটা হচ্ছে আফটার, কোনো কিছু পরে হলে আফটার, কোনো একটা নির্দিষ্ট সময় বোঝাতে হলে at that time, ধরেন at 10 o'clock, at 11 o'clock। তারপর কোনো কিছু একদম শেষে বোঝাতে হলে at last, এটা মানে কিন্তু at last না, অবশেষে না, at last, একদম সবার শেষে। at the turn of the century, ঠিক আছে, at the turn of the century মানে হচ্ছে কি, মানে রাফলি বোঝা হচ্ছে গিয়ে বিগত শতাব্দীর শেষ হওয়ার পর, ঠিক আছে, মানে
1990s শেষ হওয়ার পর আর কি। আচ্ছা, বিফোর তো জানেনই কি বিটুইন 2005 and 2011 যে জাপান আর এই ক্ষেত্রে দেখেন এটা কি বিটুইন 2005 and 2011 আমাদের ইয়েটা ছিল, মানে দুটো টাইম পিরিয়ডের মাঝের যে ইয়েটা। তারপর এখানে আরো কিছু আছে আর্লিয়ার, মানে আগে, এভরি ইয়ার, মান্থ, ডে, প্রতি বছর মাস এবং দিনে কিছু যদি হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অনেক কিছু আছে টাইম ইউজ করার জন্য। এই ওয়ার্ডস গুলো আপনারা ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে বারবার করে বলছি, গত ক্লাসেও বলেছি যে if you do not read the class sheet properly, it will be hazardous for you, because এই জিনিসগুলো আপনাদের পড়তে হবে। এখন দেখেন ডেটা কি বলে ট্রেন্ড ইনকর্পোরেট করার জন্য এই 8টা সলভ করা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি এটার সাথে মিলাতে পারেন কোনটা কোনটার সাথে মিলছে, তাহলে খুব সহজেই আপনি অ্যান্সার করতে পারবেন জিনিসগুলো। দেখুন স্যার অ্যাপ্রক্সিমেট ওয়ার্ড গুলা কি বাড়ার ক্ষেত্রে যদি হালকা একটু বাড়ে, আবার যদি হালকা একটু কম থাকে, তাহলে কি আমরা ওই বলতে পারবো স্যার? মানে বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলেন। অ্যাপ্রক্সিমেট ওয়ার্ড গুলা যে ধরেন এই যে 5.5 এই যে বলেন না এখানে যে অ্যাপ্রক্সিমেট নিয়ারলি 5, যদি 5 এর চেয়ে একটু কম থাকে, যদি এই 5.5 এর কাছাকাছি থাকে, 5.5 5 এর থেকে কম কিনা 5 এর থেকে বেশি, 5 এর থেকে বেশি, তখন নিয়ারলি বলতে পারবো। কিন্তু 5 যে দেখেন 5.5 উপরে নিচে থেকে দুই যদি জায়গায় একটু আপনি নিচে নিয়ারলি থাকে, বলতে পারবেন। 5 এর থেকে কম থাকলে নিয়ারলি বলতে পারবেন, 5 এর থেকে বেশি থাকলে নিয়ারলি বলতে পারবেন। বুঝতে পেরেছি? জি স্যার। স্যার ওকে, জি স্যার। দেখেন এখানে 8 ধরনের ট্রেন্ড বা ডেট মানে গ্রাফ ডেটা দেয়া আছে। এখানে আপনার বিভিন্ন স্টেটমেন্ট দেয়া, এই স্টেটমেন্ট গুলোর সাথে আপনার জাস্ট মিলাতে হবে কোনটা কি আনসার। এটা আপনাদের হোমওয়ার্ক। এটা যদি আপনারা বুঝতে পারেন যে কোন ট্রেন্ডটা কি, তাহলে কিন্তু অ্যান্সার করাটা সুবিধা হবে। যেমন ধরেন আমি স্ক্রিনে ওই পেজটা শো করছে না, ওই আগের জাপান ইউএস এর স্ক্রিন লেকচার 2টা সরে গিয়েছে। আমি জাপানেরটা তো আনছি না, শো করবে কেন? না, স্ক্রিনে ওইটাই শো করছে। স্ক্রিনে জাপান ওইটা শো করছে। লেকচার 1 শো করছে, লেকচার 2টা নাই আর কি। দাঁড়ান একটা মিনিট, তো এতে কি ঝামেলা যে হয় মাঝে মাঝে বুঝি না, জুমও পাগল হয়ে যায়। এটা আপনারা আমাকে আগে বলবেন না? দেখেন এখন ঠিক হয়েছে। হ্যাঁ, এখানে দেখছেন বিভিন্ন ট্রেন্ড দেওয়া, 1 2 3 4 5 6 7 8টা ট্রেন্ড দেওয়া আছে। 8টা ট্রেন্ডের এখানে মোটামুটি স্টেটমেন্ট দেওয়া আছে কয়টা? 1 2 এ বি সি ডি 8 12 14টা স্টেটমেন্ট আছে। সো 14টা স্টেটমেন্টে 8টা কারেক্ট। আপনাদের এই ট্রেন্ড গুলো দেখে দেখে যদি আপনি মেলাতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা ট্রেন্ড গুলো বুঝতে পারছেন। আমি আপনাদের একটা অ্যান্সার বলে দিতে পারি সর্বোচ্চ, আমি আপনাদেরকে একটা অ্যান্সার বলে দিই। দেখেন 1 কি ডি হবে? 1 স্যার 1 স্যার এটা সিগনিফিকেন্ট ডিপ না, এটা হচ্ছে মডারেট ডিপ। সিগনিফিকেন্ট ডিপ না। আমি বলি একটা, বাকিগুলো আপনারা নিজেরা মিলাই নিন, বাকিগুলো আমি এখন বলবো না। ইটস ইউর হোমওয়ার্ক এজ ওয়েল। দেখেন 4 এ কি হচ্ছে, প্রথমে একটা ড্রামাটিক ফল হচ্ছে, শার্প ফল হচ্ছে, তারপর কি জিনিসটা স্টেডি হয়ে যাচ্ছে না বা স্টেবল হয়ে যাচ্ছে না? 4 এর অ্যান্সার হবে জে। আফটার আ ড্রামাটিক ফল ইন দ্য নাম্বার অফ পিপল সেটলিং ইন দ্য সিটি, there was a period of stability. দেখেছেন? Period of stability. 1 2 3 4 আন্ডারস্টুড? সো এরকম করে একটু মিলায় নিন। এখানে দেখেন ইনসিগনিফিকেন্ট কোনটা আর মডারেট কোনটা একটু এটা বুঝে নিতে হবে ভাইয়া। এটা হচ্ছে ড্রামাটিক আর কি, মানে স্লো ড্রামাটিক বললাম স্যার। 1 নাম্বারটা যেমন আমি মনে করলাম ইনসিগনিফিকেন্ট, কিন্তু এটা আপনি বলেন মডারেট, এটা আর কি। মডারেট ইনসিগনিফিকেন্ট জিনিসটা তো অলমোস্ট সিমিলার, বুঝছেন না? মডারেট আমি বলি, যেমন 6 নাম্বারটা হবে ড্রামাটিকলি বা 6 আর 8 হচ্ছে মোটামুটি ড্রামাটিক আর কি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে আপনার, প্রথম কথা, এই ক্ষেত্রে ট্রেন্ডটা কি শুধু ডিক্রিজিং ট্রেন্ডই, কিন্তু এই ক্ষেত্রে ট্রেন্ডটা কি শুধু ইনক্রিজিং ট্রেন্ডই, কিন্তু এই ক্ষেত্রে দেখেন একটা লোয়েস্ট ডিপের পরে আবার বা বেড়ে তারপর হচ্ছে স্টেবল হয়ে যাচ্ছে। সো প্লিজ ট্রাই টু সলভ দিস থিংস। এগুলা এমন না যে এগুলো না পারলে কোনো সমস্যা, বাট এগুলো যদি আপনারা সলভ করতে শিখেন, লাইন গ্রাফ যেগুলা,
লাইন গ্রাফের ওই ট্রেন্ড গুলো আপনারা ইজিলি ধরতে পারবেন। বুঝতে পারছি? বুঝতে পারছি আমি আপনাদেরকে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। So please try to solve these things. আচ্ছা, স্ট্যাটিস্টিক ডাটা, টাইম সিরিজ ডেটা এগুলো নিয়ে লাগবে না। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা করবেন, এটা লাস্ট আপনাদের এক্সারসাইজ, জাস্ট লাস্ট, ঠিক আছে? দুটো পাই চার্ট দেখতে পাচ্ছেন, 1910 এর ওয়ার্ল্ড পপুলেশন আর 2010 এর ওয়ার্ল্ড পপুলেশন। এই পাই চার্ট দুটোর অ্যান্সার একদম দেয়া আছে এখানে, ঠিক আছে? অ্যান্সারটা অলরেডি সলভ করা, বাট অ্যান্সারের মাঝখানে মিসিং হচ্ছে গিয়ে আপনার প্রিপোজিশন গুলো। মনে রাখবেন, আমি আপনাদেরকে বারবার করে বলি একটা জিনিস, প্লিজ ডু রিমেম্বার, রাইটিং টাস্ক 1 এ যদি আপনি প্রিপোজিশনের ঘাটতি থাকে, আপনি যদি প্রিপোজিশন বুঝতে না পারেন, হারায় যাবেন পুরোপুরি। প্রিপোজিশন যদি বুঝতে না পারেন, লিটারালি আপনারা খুঁজে পাওয়া যাবে না, ক্যান গ্যারান্টি দ্যাট। প্রিপোজিশন বুঝতে পারাটা অনেক 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 ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই ইন দিস গ্রাফ, in these two pie charts, the answer is given. দেখেন অ্যান্সারটা কিন্তু দেয়া আছে এখানে, ঠিক আছে? But what's missing? Prepositions. So please try to complete that task as well. এবং এটা আপনারা লিখতে লিখতে কিন্তু অলরেডি আপনারা একটা ধারণা পাবেন যে কিরকম হওয়া উচিত এই রাইটিংটা। এটা একটা স্যাম্পল রেসপন্স দেওয়া, ডাজন্ট মিন যে আপনি যখন লিখবেন যে একদম হুবহু এটার মতন লাইন বাই লাইন হতে হবে। নো নো, রাইটিং আর স্পিকিং এ আপনার অনেক লাক্সারি আছে। ইউ হ্যাভ দ্য লাক্সারি টু ইউজ ইউর ওন থটস, বাট দিস ইজ এ মিয়ার সাজেশন। বাট আমি আপনাদেরকে বারবার করে এগুলো করতে বলছি, বিকজ প্রিপোজিশন যদি না পারেন, রাইটিং টাস্ক 1 এ নাম্বার উঠবে না। যদি লাইন ডেটা আসে, ঠিক আছে, গ্রাফ আসে, ডেটা আসে, ট্রেন্ড আসে, তাহলে আপনার জীবনও নাম্বার উঠবে না। আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট, আই ক্যান গ্যারান্টি উইথ মাই লাইফ যে আপনাদের জীবনও নাম্বার উঠবে না। একটু ওয়েট করেন, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই, আমি আপনাদের এখন পর্যন্ত অ্যাটেন্ডেন্সটা নেই নাই, জাস্ট ওয়েট আ বিট। স্নিপিং টুল বই, আপনাদের একটা জিনিস কি মানে, আই নো অনলাইনে ক্লাস করতেছেন, অনলাইনে বাট টু বি ভেরি অনেস্ট, অনলাইনে কিন্তু একটা প্রবলেম আপনাদের হয়, সেটা হচ্ছে অফলাইনে যেটা হতো, ধরেন মানে একসাথে যখন সবাই একসাথে পড়ে, তখন মানে একটা চেনা পরিচয় থাকে, অনেক কিছু ডিসকাস করতে পারেন নিজেদের মাঝখানে। বাট ইন কেস অফ অনলাইন ক্লাসেস এই জিনিসটা হয়তো হয় না। স্টিল আপনারা মোটামুটি তো, আপনাদের কোর্স তো অর্ধেকের বেশি শেষ অলরেডি, আমার সাথে করছেন আপনারা। আর অল্প কয়টা ক্লাসই বাকি, রাইটিং এর বাকি 6টা, স্পিকিং এর বাকি 3টা, আর একটা লিসেনিং বাকি, আর 4টা রাইটিং রিডিং রিভিউ ক্লাস বাকি। হয়ে গেল আপনাদের মোটামুটি শেষ। আপনাদের কে কবে পরীক্ষায় বসতে চাচ্ছেন একটু বলেন তো। স্যার আমার একটা কোশ্চেন ছিল, বলেন। আইএলটিএস সার্টিফিকেটের তো স্যার মেয়াদ থাকে 2 বছর। 2 বছর, হ্যাঁ। এইটা কি ধরেন মানে ডিসেম্বর টু ডিসেম্বর কাউন্ট হয় নাকি ইয়ারলি বেসিসে কাউন্ট হয়? মানে ডিসেম্বর থেকে ডিসেম্বর টু ডিসেম্বরও কাউন্ট হয় না, ইয়ারলি বেসিসেও কাউন্ট হয় না। আপনি ধরেন পরীক্ষা দিলেন, কথার কথা আজকে সেপ্টেম্বরের 20 তারিখ, আপনি পরীক্ষা দিলেন অক্টোবরের 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ 2021 থেকে নিয়ে অক্টোবরের 1 তারিখ 2023 পর্যন্ত আপনার মেয়াদ আছে। আচ্ছা স্যার, হ্যাঁ। এখানে ইয়ারলি বেসিস না। আপনি কিসের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, পোস্ট গ্রাজুয়েট নাকি আন্ডার গ্রাজুয়েট? স্যার পোস্ট গ্রাজুয়েট। কোন ফিল্ডে? স্যার কিসে বুঝিনি? এমবিএ তো স্যার। এমবিএ, ওকে। আচ্ছা, সো এই ক্ষেত্রে কিন্তু ম্যাটার করে জিনিসগুলো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাই বলুন। হ্যাঁ ভাইয়া, 2 বছর যে মেয়াদ থাকে, সাপোজ আমি ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করব, তো এখন দেখা যাচ্ছে কি অনেক সময় ইমিগ্রেশনের জন্য আমি অ্যাপ্লাই করে দিলাম, বাট ওই সবকিছু রেডি হতে হতে 3-4 বছর সময়ও লেগে যায় অনেক সময়। তাহলে ওইটা আবার আইএলটিএস দিতে হবে, এটা কিছু করার নাই, সরি ফর দ্যাট। মেয়াদ না থাকলে কিচ্ছু করার নাই, নাথিং টু ডু। মানে আমি অনেকে দেখেছি যে মানে ইমিগ্রেশনে অ্যাপ্লাই করার পরে ওটা সব ফাইনাল হতে হতে 2-3 বছর 4 বছর লেগে যায়। হ্যাঁ, তো আপনি আইএলটিএস টা দিবেনই এমন সময় যাতে আপনি জানেন যে
সর্বোচ্চ 2 বছরের মধ্যে আপনার হয়ে যাবে ইমিগ্রেশনের সবকিছু। আচ্ছা, কিন্তু আপনি 2 এমন বছরে সময় আসলে IELTS টা দিয়েন না। হয় না ভাইয়া 2 বছরে, কারণ দেখা যাচ্ছে যে সাপোজ আমি কানাডাতে অ্যাপ্লাই করব, হ্যাঁ, এখন কানাডাতে সবকিছু প্রসেস করে কাগজপত্র দিয়ে দেওয়ার পরে ওদের যে সিস্টেম আছে ওই সিস্টেমে আমি আমার ক্লোজ ফ্রেন্ড কোন গেছে দেখছি যে 3 বছর গেছে। তাহলে 3 বছর যদি যায় তাহলে আপনি IELTS টা আরো কয়দিন পরে দেন। কারণ আমি একটা সিম্পল কথা বলি, IELTS এর টাকাটা আমার কাছে পুরো অযৌক্তিক লাগে। একটা ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট টেস্ট করার জন্য আমার 18,000 টাকা দেওয়ার কোনো যুক্তি আমি দেখি না। 18,750 একটা দুটা টাকা আসলে একটু টাকাটা একটা অনেক মিডল রেঞ্জ বেশি। ইউনিভার্সিটির একটা হ্যাঁ। সেমিস্টার খরচ স্যার পুরো একটা হ্যাঁ, 18,750 টাকা শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্ট করার জন্য দেওয়াটা খুবই অযৌক্তিক। এবং এটা আমি বিশ্বাস করেন কয়টা দিন যাইতে দেন, এটা তো সেপ্টেম্বর 2021, 2022-এর মাঝামাঝি 20,000 হয়ে যাবে। এটা আপনার আমার কথা মিলাই নিন তখন, হ্যাঁ হ্যাঁ হবে হবে। গ্যারান্টি দিয়ে বললাম আমি 2022-এর মাঝামাঝি 20,000 হবে, 22,000 হবে, সরি 20,000 হবে, 22,000 হবে ইউকেবিআই। সো এই জিনিসগুলো আমার কাছে খুবই অযৌক্তিক লাগে, কোনো মিনিং নেই, ঠিক আছে, মানে একদম মিনিংলেস, ভ্যালুলেস। আমি 18,000 টাকা দিয়ে কেন একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট দেবো? পাই টাকা কি গাছে ধরে? আবার 2 বছরের মধ্যে না হয়ে গেলে আবার দেওয়া আর লাগবে। আমার আরেকটা জিনিসও খুবই ফালতু লাগে, সেটা হচ্ছে আমি যখন একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে দিয়েছি, সো তখন আমি তো অলরেডি প্রুফ করে দিছি যে আমি জানি ল্যাঙ্গুয়েজটা, আমার কেন এটার মেয়াদ থাকবে 2 বছর? 2 বছর সেটাই মাঝখানে কি আমি ভাইয়া, ভাষাটা এই ভুলে যাবো? জিনিসটা উইয়ার্ড স্যার, এই জিনিসটা 2 খুবই বছরে লজিক্যাল কি আমি সবকিছু ভুলে যাব? আরে 2 বছরে কি আমি ভাষাটা ভুলে যাবো? ফাত্রামি না এটা, টাকা খাওয়ার ফোন দিছে না আর কি, লিটারালি ফাত্রামি ছাড়া আর কিছু না। স্যার মেয়াদ দিলে at least 5 বছর দেওয়া ছিল স্যার, 2 বছর খুবই শর্ট। জিআরইতে যেমন দেখেন জিআরইর মেয়াদ দেয় 5 বছর। জিআরই ঠিক আছে যে জিআরইতে আপনার জিনিসটা কঠিন এবং 5 বছর মেয়াদ দেয়, জাস্টিফাইড পুরো। আর জিআরই যদি 2 বছর দিত তাও আনজাস্টিফাইড ছিল না। কারণ কি, জিআরই জিনিসগুলো কঠিন, টেকনিক্যাল, আপনি টেকনিক্যাল জিনিস ভুলে যাইতেই পারেন, বাট এটা ভাষা ভুলা এত সহজ না। ওই যে যারা মনে করেন বিদেশে 2 বছর থেকে 3 বছরের সময় বাংলাদেশে এসে অ্যাকসেন্ট ছাড়া কথা বলতে পারেন না, সময় নাটক করতেছে, বিশ্বাস করেন ওরা নাটক করতেছে। জীবনেও 2 বছর বাইরে থেকে ওই মানে বাংলা কথা আর বের হবে না, এটা পসিবল না, ঠিক আছে। এই 2 বছর বাইরে থেকে জাস্ট যে একটা অ্যাকসেন্ট দিয়ে খুব উড়ায় ফেলবে তা না, ঠিক আছে। এটা নাটক ছাড়া আর কিছুই না। 2 বছরে আপনার পুরো ভাষাটা আপনি ভুলে যাবেন। এটা শো অফ যে দেখাচ্ছে যে আমি খুব ইংরেজি শিখেছি। ল্যাঙ্গুয়েজ কখনোই এত সস্তা না ভুলে যাওয়া, ঠিক আছে, এত সস্তা না। ল্যাঙ্গুয়েজ ভুলা অনেক কঠিন। যেমন ভাইয়া আমার ছোট ভাই জার্মানিতে স্টাডি করতেছে, ও তো আইএলটিএস দিয়ে গেছে, কিন্তু ওখানে যে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখাই লাগবে, জার্মান ল্যাঙ্গুয়েজ না শেখা পর্যন্ত ও কিছুই করতে পারবে না, কোনো জব করতে পারবে না। হ্যাঁ, অনলি শুধু একাডেমিক পারপাসে ওর আইএলটিএস-টা দেওয়া লাগছে, কিন্তু ওখানে যে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে, জার্মান ল্যাঙ্গুয়েজ না শিখলে জার্মানিতে এক পাও চলা যাবে না। তো আলটিমেটলি আমি জার্মানিতে আমি নিজেই চেষ্টা করতেছি। হ্যাঁ, জার্মানিতে জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া এক পাও চলা যাবে না। ওখানে ইংলিশ মানে একদম সবাই, কেউ ইংলিশ বললে আপনার দিকে এমন ভাবে তাকাবে যে আপনি একটা ঘৃণ্য প্রাণী, কোথা থেকে আসছেন, এলিয়েন। অবশ্যই এখানে একটা ফ্যাক্ট আছে, জার্মানিতে বড় শহরগুলোতে ইংলিশ চলে, যেগুলো ছোট শহর ওগুলোতে ইংলিশ চলেই না। কিন্তু ওই পাবলিক ইউনিভার্সিটি গুলো আবার মেইনলি ছোট শহরেই বেশি। ডিপেন্ড করে আপনার বড় শহরের যে পাবলিক ইউনিভার্সিটি ওগুলোতে আমরা চান্স পাই না বেশিরভাগ, কারণ ওগুলো এত কঠিন কম্পিটিশন। হ্যাঁ সেটাই। আচ্ছা, সো আমি কিন্তু আপনাদের রাইটিং টাস্কের ক্লাসগুলো অনেক আস্তে আস্তে যাচ্ছি, কারণ টু বি ভেরি অনেস্ট আমি নিজেও জানি রাইটিং টাস্কটা একটু কঠিন, ঠিক আছে। আমি অনেক আস্তে আস্তে যাচ্ছি, ধীরে ধীরে দেখাচ্ছি জিনিসগুলো, কারণ 8টা ক্লাস আছে রাইটিং এর জন্য। যদি প্রয়োজন পড়ে আমি দরকার হলে একটা ক্লাস এদিক সেদিকে করতে পারবো, সমস্যা নেই। বাট কেয়ারফুলি আপনারা একটু শেষ করেন, জিনিসগুলো বুঝেন ঠিক মতো, ঠিক আছে। ট্রেন্ড, ডেটা ইনকর্পোরেশন এগুলো বুঝেন, নাহলে পরে শুধু আমারে গালি দিবেন। ভাইয়া ওই আমরা যারা জিটির স্টুডেন্ট, আমাদেরও কি গ্রাফ এগুলো আসবে? ও, আপনাদের অ্যাকচুয়ালি গ্রাফ আসবে না টাস্ক 1 জিটি আপনি ছাড়া আর কেউ আছেন ক্লাসে? কি আছেন? আমরা দুইজন আছি, আরেকজন আজকে আছে কিনা জানি না। আরেকজন যে আচ্ছা ঠিক আছে, আপু আপনিও আছেন। আপনাদের দুইজনের জন্য রাইটিং টাস্ক 1 যেটা একাডেমিক, সেটা একটু ডিফারেন্ট টাস্ক এই জিটির জন্য। বাট
আপনারা এই ক্লাসগুলো করেন, আমি রেকমেন্ড করবো, কাজ আপনারা এই ক্লাসগুলো করলে কি জেনারেল কিছু ধারণা পাবেন। এই যে দেখেন প্রিপোজিশনের ইউজ, এটা তো আপনার দরকার, হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে, আপনাদের সবারই দরকার। সো আপনারা ধরেন যেটা করতে পারেন বড়জোর, ফর দ্য জিটি স্টুডেন্টস অনলি, আপনাদের কোনো যদি রাইটিং টাস্ক 1 এর এক্সারসাইজ দেই আমি, মানে পুরো টাস্ক লিখতে, সেটা আপনাদের দেওয়ার দরকার নেই। আচ্ছা কারণ একাডেমিক আর জিটিটা পুরোই আলাদা, বাট বেসিক প্রিন্সিপালস গুলো আপনারা দেখেন, ক্লাসটা করে আপনারা বেসিক প্রিন্সিপালস দেখেন। আর আপনাদের জন্য আমি আলাদা 4টা ক্লাস নেব আফটার ফিনিশিং দ্য হোল হ্যাঁ কোর্স। ওটা আমাদের বলেছেন মনে হয় অলরেডি কয়টা ক্লাস হয়েছে, 17টা নাকি 16টা, আই ডোন্ট নো, 16টা ক্লাস হয়েছে মনে হয়, মানে অর্ধেকের বেশি শেষ, 14টা ক্লাস বাকি, আর 6টা রিডিং ক্লাস বাকি, রাইটিং ক্লাস বাকি, 4টা রিডিং রাইটিং ক্লাস বাকি, 10টা, 3টা স্পিকিং ক্লাস বাকি, 13টা, একটা লিসেনিং টেস্ট বাকি, 14টা, হ্যাঁ 14টা, 16টা ক্লাস হয়েছে আমাদের, 14টা ক্লাস বাকি ইন জেনারেল। আচ্ছা আপনারা তো আমার সাথে 16টা ক্লাস করলেন, দাঁড়ান আমি রেকর্ডিংটা অফ করে দিই।